রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, আমার প্রিয় শিক্ষক, যারা যে অবস্থায় যেখান থেকেই আজকের এই ফেসবুক লাইভে আমার সাথে যুক্ত হয়েছেন, আমি প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে সবার উপরে রহমত বরকত নাজিল হোক। আপনারা সবাই এই করোনার মহামারীতে, আমি আশা করছি, প্রার্থনা করছি আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে। যারা চলে গেছেন এই পৃথিবী ছেড়ে এই করোনা মহামারীতে, আল্লাহ তাদের পরবর্তী জীবনটা সুন্দর করুক। যে উদ্দেশ্য নিয়ে আজকে দাঁড়িয়েছি, এই উদ্দেশ্যটা এর আগের একটা ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে এসএসসি 2021 যেই নানা জল্পনা কল্পনা, নানাবিধ আম, প্রচার প্রচারণা, হবে হবে কি হবে না, শর্ট সিলেবাস, এই সকল বিষয় নিয়ে প্রচুর পরিমাণে আলাপ চলছে এবং এই আলাপটাকে মিনিমাইজ করার জন্য, এই আলাপটাকে যেভাবে চলছে এখানে আমার স্টুডেন্ট, আমাদের স্কুলের সাথে যারা যুক্ত আছো, যারা যুক্ত আছেন, আমাদের স্কুলকে যারা ভালোবাসেন মন থেকে, তোমরা যারা বেসিক্যালি যারা শিক্ষার্থী, এবং আমি যদি আরো স্পেসিফিক করে বলি যারা এসএসসি পরীক্ষা দিবে এবার 2021-এ, সেই পরীক্ষার্থীদের আহ লেখাপড়াটাকে যতটুকু আমার জায়গা থেকে পারা যায়, যতটুকু বিজ্ঞান, আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি ধারণ করি, সেটা আমার শিক্ষার্থীদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা আমি শুরু করেছি বিগত দিনগুলোতেও, এটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ আমাকে একটা তৌফিক দেয় যাতে আমি সামনের দিনগুলোতেও এইভাবে তোমাদেরকে হেল্প করতে পারি। তো যেই কথাটা নিয়ে আলাপ করার জন্য শুরু করেছিলাম, যেই একটা সহজ কথা, সেটা হচ্ছে শর্ট সিলেবাস, তাই না? যে শর্ট সিলেবাস নিয়ে প্রচুর কথাবার্তা শুনছি। একবার শর্ট সিলেবাস দিল এবং শর্ট সিলেবাস দেওয়ার পরে যেটা হচ্ছে যে এরপরে এটার মানে একসেপ্টেবল হচ্ছে না, বা একসেপ্টেবল কেন হচ্ছে না, এখানে বিবিধ কারণ জড়িত। এই কারণগুলোর কোনো কিছু ক্লিয়ারিফিকেশনের দরকার নাই, যে কারণটা জড়িত আছে এক কথায়, যেটা হচ্ছে যে আমি যতটুকু খবর মারফত জানলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী এটাকে আরো সংকুচিত করার কথা বলেছেন। মানে ফিজিক্সে ফিজিক্সে যেই অধ্যায়গুলো ছিল, ফিজিক্সে যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলো থেকে, মনে করো যে আমি যদি একদম ক্লিয়ারলি বলি, ফিজিক্সের যে অধ্যায়গুলো ছিল সেই অধ্যায়গুলো থেকে ওই তোমার 1 থেকে 9 পর্যন্ত দিয়ে আর 11 পর্যন্ত ছিল, মানে প্রিভিয়াস যে ডিসকাশন গুলো আছে সেখানে। আর হচ্ছে যখন কেমিস্ট্রি ছিল, কেমিস্ট্রি কেমিস্ট্রিতে বলেছিল সম্ভবত যে 1 থেকে হচ্ছে সম্ভবত হচ্ছে 8 পর্যন্ত এবং তার সাথে 11 থাকবে। বায়োলজিতে এরকম কিছু কিছু কমাইছে। তো আমি চিন্তা করলাম যে এটা দেওয়ার পরে এটা আসলে সংকুচিত করা হবে, এটা বলা হইল। তারপরেও আরেকটা কনফিউশন ছিল যে বিজিএস বইটা যে আছে, এই বিজিএস বইটাতে পুরা বই দেওয়া হয়েছে এবং এই পুরা বই নিয়ে স্টুডেন্টদের ভিতরে আরো টেনশন যে এটা কি হইলো, যে এখানে কমাইলো, বিজিএস এ কি কিছুই কমায় নাই, বিজিএস এ কি পুরা বইটাই থাকবে। গেল একটা কনফিউশন। এই কনফিউশন হইতে না হইতে কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে আবার জানতে পারলাম যে এটা হচ্ছে বাতিল করা হয়েছে। একটু আগে টিভিতে আমি দেখলাম যে লেখা হইলো যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ফেব্রুয়ারি 14 পর্যন্ত বাড়ানো হয়েছে। যেই জিনিসটা ধাপে ধাপে বাড়ছিল, এটা এখন বাড়ছে। তো এখন এত বড় অনিশ্চয়তা, এত কিছু, এই যে করোনা, এই যে আমাদের জীবনে একটা বড় আঘাত, বাংলাদেশ তার হিসাবে যে আঘাতে আসছে, এর মাঝখানে করোনা যে মানুষের পরিবারে কি পরিমাণ ক্ষতি করছে, এটা কখনো একটা মানুষ আরেকটা মানুষের কল্পনা করতে পারবে না। এটা কেবলমাত্র যে ওই পরিবারে আছে, যার গেছে সেই বোঝে, এরকম একটা অবস্থা। অনেকের চাকরি হারাইছে, অনেকের অর্থনৈতিক অবস্থার মধ্যে মন্দা আসছে, অনেকের পারিবারিক অনেক সমস্যা। বেসিক্যালি শিক্ষার্থীদের ভিতরে একটা উৎকণ্ঠা, তার উপরে করোনায় বের হওয়া যায় না, টিচার নাই, পড়ালেখা বন্ধ। আমার শিক্ষার্থীগুলো হচ্ছে মোবাইলে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কাজের মধ্যে জড়াই গেছে। ফোনের মধ্যে এখন সারাক্ষণ মোবাইলটা হাতের সামনে থাকে, আর লেখাপড়ার অবস্থা না বললেই না। এই পরিস্থিতিতে আমার কি করণীয়?
তখন আমি আমার মনকে জিজ্ঞেস করলাম যে আসলে আমি কি করতেছি। আমি ইউটিউবে ভিডিও দেই, ঠিক আছে, আমাদের স্কুলে যতটুকু পারি দেই। জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আমি লাইভ ক্লাসে পড়াইছি, এবং তোমরা যারা আমার আগের লাইভ ক্লাসগুলোতে ছিল, আমি আজকে এখানে লিখছি ভৌত রাশি ও পরিমাপ এটা পড়াবো। তার আগে, যেহেতু এটা অনেক দিন পরে আমার ফেসবুক লাইভ, আমি একটু 2 মিনিট এত কথার সাথে আরেকটু বলতে চাই। এই পরিমাণ সিলেবাস ছিল প্রথমে, সেইখানে বলা হয়েছে যে ফিজিক্সে চ্যাপ্টার হচ্ছে 10টা, কেমিস্ট্রিতে চ্যাপ্টার 9টা। এটাও যদি কমে, এখন তোমরা আমারে বলো, একটা স্বাভাবিক চিন্তা করো, 10টা অধ্যায় ছিল 14টার মধ্যে, তুমি হিসাব করে এটা কত শতাংশ কমাইছে। এখন যদি এইটাও বলে যে কমাইতে হবে, তাহলে ধরে নাও যদি 50% কমায়। ধরো আমি একদম জাস্ট, আজকে এটা তো পাবলিক লাইভ ক্লাস, মানে সবাই শুনতে পারবে, তারপরে আমি একটা ধরো বাজি ধরে বলতে পারি, যদি বলে যে সব সাবজেক্টের 50% কমায় ফেলবে, কমন সেন্স থেকে বলছি, কারণ 14তে 10টা দিয়ে যদি এটা না কুলায়, তা যদি এখন বলে যে 50% কমায় ফেলবো, তাহলে ফিজিক্সের কোন চ্যাপ্টার থাকতে পারে, কয়টা? তাহলে ফিজিক্সে এখন 50% কমাইলে 14টার মধ্যে 7টা চ্যাপ্টার থাকবে। থাকবে তো এই যে 7টা চ্যাপ্টার, ধরো যদি বইলা দিল যে সব সাবজেক্টের, আমি এখনো জানি না কি সিদ্ধান্ত হবে, আমি একটা আন্দাজ করে বলতেছি যে সব সাবজেক্টের 50% কমায় দাও, ধরো এটা সিদ্ধান্ত হইল, তা তুমি কি চিন্তা করবা? তোমার এখনকার চিন্তাটা কি? তুমি কি সিলেবাস কবে দিবে এই আশায় বসে থাকবা, নাকি ফেসবুকে সারাক্ষণ নেগেটিভ কথা ছড়াইতে থাকবা যে আমাদেরকে নিয়ে কি খেলা শুরু করছে, আমরা কি খেলার পুতুল, এই সেই, এগুলা নিয়ে ফেসবুকটা গরম করে দিলে লাভ আছে? লাভ নাই। কারণ কি হচ্ছে জানো, এই কথাগুলো আমি গতদিন লাইভেও বলছি আমার প্রাইভেট ব্যাচে, যে এগুলাতে কি হচ্ছে জানো, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সময় নষ্ট হচ্ছে, একটা ব্যক্তি জীবনে সময় নষ্ট হচ্ছে। তাই এই সময় নষ্টটা যাতে আর আমাদের না হয়, এই কারণে আমি এখন থেকে চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, এই শুক্রবার, বৃহস্পতিবার আর রবিবার লাইভ ক্লাসে তোমাদেরকে যতটুকু পারি আমি পড়াবো। এবং তোমরা যদি আমার সাথে যুক্ত থাকতে চাও, ইটস আপ টু ইউ। কিন্তু আমার কাছে এখানে দাঁড়াইলে বা আমার সামনে যদি তোমরা দাঁড়াও, তোমাদের পড়ালেখা করতে হবে, এই নিয়তে যদি থাকতে পারো তাহলে ভালো। কিন্তু অযথা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো কোনো দিন লাভ হয় নাই, শুধু যন্ত্রণা হয়েছে। এমনি সারা পৃথিবীতে বিশৃঙ্খলা, কেমনে? অস্থিরতা। সুতরাং এই জায়গায় আমাদেরকে একটু স্থির হইতে হবে, ঠান্ডা হইতে হবে, আমাদেরকে আসল জিনিসটা বুঝতে হবে। এই যে অধ্যায়টা লিখছি না, ভৌত রাশি ও পরিমাপ, তুমি যদি এখন আমারে বলো স্যার এই 7টা অধ্যায়ের মধ্যে যদি এই প্রথম অধ্যায়টা না থাকে, আর আমি যদি আজকে এটা পড়ি, তাহলে কি আমার কোনো লস আছে? তুমি আমারে বলো তো, তুমি যদি আজকে ফিজিক্সের 1 নম্বর চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে আমার কাছে পড়ো, আর কিছুদিন পরে শর্ট সিলেবাস আসলো, আইসা দেখলা যে অধ্যায় 1 নাই, তাহলে কি তোমার কাছে মনে হবে যে আমার আমার লস হয়ে গেছে? না তো। পড়ালেখা করে কি লস হয় নাকি? হয় না লস, হয় না লস, এটা লস হয় না। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করি, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা যারা আজকে এই মুহূর্তে এই লাইফটাতে আসো, তোমরা দয়া কইরা কয়টা জিনিস, আমার একটার পয়েন্ট শোনো। পয়েন্ট হচ্ছে, ফেসবুকে ফেসবুক ব্যবহার করে ফেসবুক গরম করে দেওয়া, যদি মানে মার্ক জুকারবার্গের অফিস থেকে ডাটা নেওয়া হইতো, তাহলে দেখতে যে ঢাকা শহরের অবস্থানটা কোথায়। মানুষ এমন পরিমাণ ফেসবুক ব্যবহার করে, এবং তাতে করে নেগেটিভিটি এত ছড়ায়, মানে যে যেমন করে পারতেছে একটা স্ট্যাটাস দেয়, এবং স্ট্যাটাস দিয়ে তাকে যদি জিজ্ঞেস করো যে কি লাভটা হয়েছে আপনার, কোনো লাভ নেই, কোনো লাভ নাই। তাহলে লাভ কিসে হবে? লাভটা হচ্ছে, যদি তুমি মনে মনে এই চিন্তাটা করো যে তোমার কাছ থেকে সময় চলে যাচ্ছে, দিনটা শেষ হচ্ছে। দেখো মার্চ মাসে 17 তারিখ স্কুল কলেজ বন্ধ হয়েছে না, আজকে জানুয়ারি 29 তারিখ, তুমি ভাবো তোমার কত দিন গেছে?
তোমাদের কেন বলতেছি, আমি জানি আমার কতদিন গেছে, আমার সেই হিসাব আছে, এবং আমার এই হিসাবও আছে যে মার্চের 17 তারিখ থেকে আজ পর্যন্ত আমি কি কি করেছি এবং কতটুকু ইম্প্যাক্ট রাখতে পেরেছি। অন্তত লেখাপড়ার ক্ষেত্রে এটা আমার স্টুডেন্টরা জানে। তাই তোমাদেরকে আমি জোর গলায় বলতেছি, তোমরা যারা নতুন, তোমরা ভাবো যে তোমার কাছ থেকে কত টাইম চলে গেছে, আর টাইম নষ্ট করো না। তোমরা যদি পড়ালেখা করো, পৃথিবীতে কারো লস নাই, কেবল তোমার লাভ হবে। কারো লস নাই, কেবল তোমার লাভ হবে, আর কারো লস হবে না, তোমারও লস হবে না। সুতরাং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা আজকে থেকে মনে প্রাণে লেখাপড়ার পিছনে সময়টা দিবা, এমন ভাবে যে তুমি মনে করে নিবা যে এসএসসি পরীক্ষা যদি, আমি ধরো আরো এক্সচেঞ্জেবল চিন্তা করলাম যে পরীক্ষাই হবে না ধরো, তারপরে কি তুমি পড়া বন্ধ করে ঘরে বসে থাকবা? হোয়াট? কালকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, কালকে কেমনে রেজাল্ট দিবে? জেএসসি আর এসএসসি রেজাল্ট মিলিয়ে দিবে। ওদের কি হবে এটা ওদের ভাবতে দাও, গভর্নমেন্ট চিন্তা করুক। তোমার কি হবে সেটা তুমি ভাবো। আজকের এই কথাগুলো আমি কেবল এসএসসি ব্যাচের জন্য বলতেছি, কেবল এসএসসি 2021 ব্যাচের জন্য বলতেছি। তা কি হবে? আমি চাই তোমরা ফিজিক্সের এইগুলাও না, তোমরা ফিজিক্সের সব পড়ে যাও। বিশ্বাস করো, ফিজিক্সের সব পড়ে যাও। কারণ তোমরা এখানে যতই কাপাকাপি করো, এসএসসির পরের ধাপ কি? আমি আবারও বলি, এসএসসির পরের ধাপ কি? তুমি কি এখানে শেষ হয়ে যাবে তোমার জীবন? তোমার জীবন তো শুরুই হয় নাই, শেষ কি হবে? এসএসসির পরে আরেকটা শব্দ আছে জানো তো? তোমাদের কি ধারণা আছে বিন্দু মাত্র যে এই এইচএসসির ফিজিক্স বইয়ের মধ্যে কি আছে? এইচএসসির কেমিস্ট্রি বইয়ের মধ্যে কি আছে? এইচএসসির বায়োলজিতে কদ্দুর বায়োলজি পড়তে হয়? তোমাদের ধারণা আছে কোনো? নাই, নাই, আসলেই নাই। এই যে এসএসসি বইয়ের মধ্যে, মানে তোমার যে ফিজিক্স বইটা আছে, তার যদি একটা পড়াও তুমি বাদ দাও, একটা, মনে করো অনেকে চ্যাপ্টার 13 নাম্বার আছে না, এটারে পড়েই না। মনে করো যে ইলেকট্রনিক্স, ট্রানজিস্টার, হ্যাঁ, এগুলো আমারও ভিডিও নাই, আমি এখনো দিতে পারিনি। আমি ওই যে প্রথম 3টা ভিডিও দিয়েছি অর্ধায়ু পর্যন্ত, এগুলাতে পড়েই না। কিন্তু বিশ্বাস করো, এইটার পুরাটা এই জায়গার মধ্যে ঢুকবে, পুরাটাই ঢুকবে। তখন এই ফিজিক্সটা তুমি কেমনে পড়বা? তখন এই ফিজিক্সটা তোমার কে পড়াবে যদি তোমার এই ব্যাকগ্রাউন্ড ঠিক না থাকে? এই কারণে তোমরা শর্ট সিলেবাস নিয়ে হাহাকার, কি করব, কবে থেকে কি করব, এইগুলা নিয়ে দুশ্চিন্তা বাদ দিয়া আজকে থেকে আমার সাথে পড়া শুরু। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার কথা। এখন আসি আসল কথায়। স্যার, এখন আমরা বলেন, এত বড় যে লম্বা লেকচার দিলেন, তাইলে আমার আমার এই লেকচারটা আমি আসলে ভাবি নাই যে আমি এই লেকচারটা দিব। গত কালকের প্রাইভেট ব্যাচে আমি একটা লম্বা লেকচার দিয়ে ফেলেছি আবেগের বশে। কারণ হইল, আমি ফেসবুকে দেখি মাঝে মধ্যে মানুষজনের কার্যকলাপ, তোমাদের পোস্ট, এবং সেই পোস্টের বাহার, তার নিচে যে এক একজনের কমেন্ট, কি পরিমাণ অস্থিরতা তোমাদের ভিতরে। একটু কাম ডাউন হও। দেখো তো এই অধ্যায়টা, ফিজিক্সের বইটার, ফিজিক্স বইটা একটু খোলো আমার সাথে সাথে। ফিজিক্সের বইটা খুইলা একটু তাকায়া দেখো তো যে প্রথম অধ্যায়টা তুমি পারো কিনা, প্রথম অধ্যায়ের সবগুলা টপিক পারো কিনা। একটু চিন্তা করো যে যদি বলা হয় যে ফিজিক্স কাকে বলে, সংজ্ঞা কি দিবা? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফিজিক্স? এটার কি সংজ্ঞা আছে? আমি তোমাদেরকে বলি, দয়া করে, তোমরা দয়া করে একটু শোনো যে কি দিবা, মানে সংজ্ঞা, এসএসসি ফিজিক্সের সংজ্ঞা। একটা সহজ কথা বলে দেই, অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, ফিজিক্স হচ্ছে বিজ্ঞানের সেই শাখা, যেই শাখা দুইটা টপিক নিয়ে কাজ করে। এক হচ্ছে ম্যাটার, আরেকটা হচ্ছে এনার্জি। আমি, আল্লাহ যদি বাঁচা রাখে, আগামী 1 ঘন্টা পড়াবো। তোমাদের কারো কোনো কমেন্ট আমার দেখার দরকার নাই, কারো কোনো কমেন্ট আমি দেখবো না। তোমরা কি প্রশ্ন করতেছো আমার জানার দরকার নাই, তোমরা শুধু তাকায় তাকায় দেখবা আমি এখন কি বলতেছি। তোমাদের এখন প্রশ্নের উত্তর আমি দিব না, সরি। আমি এখন এই চ্যাপ্টারটাকে পড়াবো, সোজা পড়াবো, এবং এই চ্যাপ্টারে আমি যতটুকু পড়াইতে পারবো সেটাই পড়াবো। তুমি একসেপ্ট করলে করবা, তোমার যদি সেটা চিন্তা হয় যে আমি যা বলছি তোমার যদি টাচ করে থাকে,
তাইলে ওয়েল এন্ড গুড, আর না হলে তুমি ফ্রি। ইটস আপ টু ইউ, বিকজ ইটস অল অ্যাবাউট লাইফ। লাইফ গিভস ইউ দ্যাট থিং যেটা তুমি আগে তাকে দিছিলা। সহজ কথা, সহজ একটা সার্কেল, কোনো ডিফারেন্স নাই, কোনো টেনশন করো না। সহজ কথা, লাইফ তোমাকে তাই দিবে, তুমি লাইফকে যা দিবা। আমি এটাই মানি। এই যে ম্যাটার মানে কি জানো? এই ম্যাটার মানে হচ্ছে পদার্থ। পদার্থ মানে কি? যে কোনো একটা কিছু। পদার্থ মানে যার, ওই যে সংজ্ঞা ছোটবেলায় পড়ছে, যার আকার আছে, আয়তন আছে, যা স্থান দখল করে, যা স্থান পরিবর্তনে বাধা দেয়, এই সেই, এগুলো হচ্ছে পদার্থ। হোয়াট এভার তুমি পদার্থের সংজ্ঞা যা জানো, পদার্থ হচ্ছে সেই জিনিস যা ভর, আয়তন, আকার আছে, এগুলা। সেক্ষেত্রে আবার সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা, এগুলা চলে আসবে কেমিস্ট্রির পার্ট। বাট আমি জানি যে এনার্জি মানে হচ্ছে শক্তি। ফিজিক্স হচ্ছে সেই শাখা, বিজ্ঞানের সেই শাখা যেটা এই দুইটা জিনিসের ইন্টারেকশন নিয়ে কাজ করে। পদার্থ বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের যেই শাখা যেটা পদার্থ এবং শক্তি, এই দুইটার আন্তঃক্রিয়া নিয়ে কাজ করে। আর এখন যদি বলা হয় যে কেমিস্ট্রি কাকে বলে, তাইলে বলবা কি জানো? এই যে কেমিস্ট্রি, কেমিস্ট্রি হইল এই যে পদার্থটা আছে, এই পদার্থটা কি তা নিয়ে কেমিস্ট্রির কাজ। এই পদার্থের, এই পদার্থের স্ট্রাকচার, এই পদার্থের স্ট্রাকচার, এই পদার্থের ক্যারেক্টারিস্টিক্স, এই পদার্থের ক্যারেক্টারিস্টিক্স এবং এই পদার্থের হচ্ছে চেঞ্জেস, চেঞ্জেস। এই যে স্ট্রাকচার, ক্যারেক্টারিস্টিক্স, চেঞ্জেস গুলো আছে, এগুলা রসায়নের পার্ট। অর্থাৎ এখন আমি যদি বলি যে ফিজিক্স কাকে বলে, ফিজিক্স হচ্ছে বিজ্ঞানের যে শাখা পদার্থ এবং শক্তি নিয়ে কাজ করে। আর রসায়ন হচ্ছে বিজ্ঞানের যে শাখা এই পদার্থের বৈশিষ্ট্য, গুণাগুণ এবং এই পদার্থের ভিতরের পরিবর্তন নিয়ে কথা বলে, কাজ করে। এরা হচ্ছে কেমিস্ট্রি। এবার তুমি মনে মনে চিন্তা করো যে স্যার, ফিজিক্সের কোনো টাইপস আছে? ফিজিক্সকে কয় ভাগে ভাগ করা যায়? তোমাদের বইয়ের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে ফিজিক্সকে আমরা দুইটা টার্মে ভাগ করতে পারি, দুইটা অংশে ভাগ করতে পারি। সেই অংশটা কি? আমার বিশ্বাস তোমরা অবশ্যই জানো, তোমরা জানো এগুলা। আমার মন বলতেছে, কারণ তোমরা জানো যে ফিজিক্স এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মনে আছে কি? একটার নাম হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স শব্দটা হচ্ছে ক্লাসিক্যাল। কেন এটা ক্লাসিক্যাল তারও ব্যাখ্যা আছে। আরেকটার নাম হচ্ছে মডার্ন ফিজিক্স। এটার নাম কেন মডার্ন ফিজিক্স হলো? কারণ এই মডার্ন ফিজিক্সে টপিকগুলা খুবই মারাত্মক টপিক। এই ক্লাসিক্যাল ফিজিক্স বলতে বোঝায় যে এই ফিজিক্সে তুমি কি কি পড়ো। ক্লাসিক্যাল ফিজিক্সে তুমি তোমার বইয়ের মধ্যে কি পড়ো? তুমি দেখো তোমার ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে তুমি পড়ো হচ্ছে ফোর্স। তুমি ক্লাসিক্যাল ফিজিক্সে ফোর্স পড়ো। তুমি তাপ গতিবিদ্যা পড়ো, তাপ গতিবিদ্যা। নাম শুনেছো? ইন্টারে গিয়ে এটারে পড়বা তোমরা। মাথায় রাখো, তাপ গতিবিদ্যা ইংলিশ হচ্ছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স। এই যে থার্মো শব্দটা আছে না, এই থার্মো শব্দটার মানে হচ্ছে থার্ম, মানে হচ্ছে তাপ। থার্ম, থার্মোমিটার, যেটা দিয়ে তাপ মাপা হয়, তাপমাত্রা মাপা হয় অ্যাকচুয়ালি। যদিও তাপ শব্দটা যায় না, এখানে হচ্ছে তাপমাত্রা। বাট এটাও মনে রাখতে হবে যে তাপ আর তাপমাত্রাও এক জিনিস না। তাপকে আমরা জানি সেটা হচ্ছে একটা শক্তির রূপ হিসাবে, কিন্তু তাপমাত্রা কিন্তু সেটা না। তাপমাত্রা হচ্ছে অন্য জিনিস, সেটা হচ্ছে তাপের প্রয়োগের যে ফল সেটা। এখন তোমরা একটু দেখো তোমাদের বইয়ের মধ্যে থার্মোডাইনামিক্স এর পরে আরো আছে না ফোর্স, থার্মোডাইনামিক্স। জানো এটাকে কি বলা হয়? এটার নাম হচ্ছে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম। এই ম্যাগনেটিজম মানে কি? এই ম্যাগনেটিজম মানে হচ্ছে চৌম্বক বিদ্যা। আমি যদি এইটা বলি যে এখানে আছে অডিওলজি, তোমরা বোঝো অডিওলজি মানে কি? এটাকে বলা হয় শব্দ বিজ্ঞান বা শব্দ সম্পর্কিত জ্ঞান, এটাকে অডিওলজি বলে। চৌম্বক বিজ্ঞান, এখানে আলোক বিজ্ঞান আছে। তোমাদের ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে না, আলোর প্রতিফলন প্রতিসরণ, সেই অপটিক্সটা এখানে আছে। অপটিক্স এখানে আছে।
তারপরে তুমি তাকায় দেখো তোমাদের বইয়ের মধ্যে যে ইলেকট্রিসিটি পার্ট আছে, সেই ইলেকট্রিসিটিও এখানে আছে। অপটিক্সের পরে হচ্ছে ইলেকট্রিসিটি। এই টপিক গুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের পার্ট। তুমি যদি বলো স্যার মডার্ন ফিজিক্সে তাহলে কি আছে, মডার্ন ফিজিক্সের মধ্যে যে পার্ট গুলো আছে এগুলো তো আরো সুন্দর, আরো সুন্দর। মডার্ন ফিজিক্সের মধ্যে আমি দেখতেছি তোমাদের, হ্যাঁ কাশফি অদিতি এখানে আসছে, উপল চৌধুরী, তোমাদের অনেকেই আমি চিনি, তোমরাও জানো আমি তোমাদেরকে জানি, ঠিক আছে। এই আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে এখানে আছে সলিড ফিজিক্স, এখানে বলা যাইতে পারে, এখানে বলা যাইতে পারে অ্যাটমিক ফিজিক্স, এখানে বলা যেতে পারে হচ্ছে মলিকিউলার ফিজিক্স, এখানে বলা যেতে পারে সলিড স্টেট ফিজিক্স, এখানে বলা যেতে পারে অ্যাটমিক ফিজিক্স, মলিকুলার ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স। এছাড়াও আরো আছে মজার ব্যাপার, পার্টিকেল ফিজিক্স, পার্টিকেল ফিজিক্স, পার্টিকেল ফিজিক্স। এখন আই হোপ তোমরা এগুলো জানো অলরেডি, আমি তোমাদের একটু মনে করাই দিচ্ছি। এখন স্যার বলেন তো পরমাণুর ভিতরে কি আছে? পরমাণুর ভিতরে কি খালি শুধু ইলেকট্রন আর প্রোটন আছে আর নিউট্রন আছে? স্যার আরো আছে তো। ওই আধুনিক গবেষণা হচ্ছে, মানে আধুনিক গবেষণা বলতে তো জ্ঞান আরো বাড়তেছে, দেখা গেছে ওই প্রোটন নিউট্রনের ভিতরে আরো ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে অনেক কণা আছে, যেগুলোকে আমরা কোয়ার্ক বা স্ট্রিং বলি। তোমাদের এই জাতীয় অনেক প্রশ্ন থাকতে পারে, কোয়ার্ক অর স্ট্রিং। এগুলো কিন্তু হচ্ছে খুব ছোট 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 ছোট, মানে চিন্তা করো যেই প্রোটন, ইলেকট্রনের চিন্তাটা করো, যে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³ কিলোগ্রাম, এর চেয়েও এটা হচ্ছে আরো ক্ষুদ্র। তা এখন সায়েন্টিস্টরা চিন্তা করতেছে যে এই কোয়ার্ক বা স্ট্রিং দিয়ে আর কি হইতে পারে। এখন চিন্তা কি জানো, যে পরমাণুর ভিতরে যে কত কিছু আছে এটা এখনো অনাবিষ্কৃত, এখনো বিজ্ঞানীরা জানে না যে এটার ভিতরে আরো কত ধরনের কি আছে। এই কোয়ার্ক বা স্ট্রিং এরও টাইপস আছে, যেটা তোমাদের এখনকার বই আলাপ করে নাই। আমি মনে হয় একবার ছোট্ট করে আলাপ করছিলাম। আমিও চেষ্টা করতেছি একটু কোয়ার্কটা নিজে একটু পড়া তোমাদেরকে আপলোড করে দিব একটা ভিডিও, কারণ এই কোয়ার্ক বা স্ট্রিং এর যে টাইপস সেটা কেন থাকে। এবং আরো মজার ব্যাপার জানো, পরমাণুর ভিতরে যে পদার্থটা থাকে তার একটা প্রতিপদার্থ থাকে। এই শব্দটা মনে রাখো, পরমাণুর ভিতরে যেই পদার্থ থাকে তার একটা উল্টা পদার্থ থাকে, যেটাকে প্রতিপদার্থ বলে। ইংলিশে কি বলে জানো? যদি এটাকে বলা হয় পার্টিকেল, তাহলে এটার নাম হচ্ছে এন্টি পার্টিকেল। এন্টি পার্টিকেল, পার্টিকেল আর একটা হচ্ছে এন্টি পার্টিকেল। এই হচ্ছে টপিক। পার্টিকেল কি, যদি মনে করো যে পরমাণুর ভিতরে প্রোটন থাকে তাহলে এন্টি প্রোটন থাকে, আর যদি হচ্ছে পরমাণুর ভিতরে যদি নিউট্রন থাকে তাহলে এন্টি নিউট্রিনও থাকতে পারে, এন্টি নিউট্রিনও থাকতে পারে। পরমাণুর ভিতরে যদি মেসন থাকে এন্টি মেসন আছে, গ্যাভিট্রন যদি থাকে এন্টি গ্যাভিট্রন আছে, নিউট্রিনো যদি থাকে তাহলে এন্টি নিউট্রিনো আছে। মেসন, পজিট্রন, গ্যাভিট্রন, নিউট্রিনো, দিস আর অল পার্টিকেল যেগুলো পরমাণুর ভিতরে আছে। রাদারফোর্ড তো 1911 সালে একটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দিয়ে খালি এটা প্রমাণ করছে যে পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক কণা আছে, এটার নাম হলো নিউক্লিয়াস, এবং ওই নিউক্লিয়াসের ভিতরে একটা ধনাত্মক আধান বিশিষ্ট কিছু আছে যেটার নাম হলো প্রোটন। কিন্তু ওই প্রোটনের সাথে যে একটা নিউট্রন আছে এইটা আবিষ্কার করছে বিজ্ঞানী চ্যাডউইক। আর বাইরে যে একটা ইলেকট্রন ঘোরে, এই ইলেকট্রন আবিষ্কার করছে বিজ্ঞানী জে জে থমসন। রাদারফোর্ডের পরমাণু মডেল তোমরা পড়ছো, কি পড়ছিলা? রাদারফোর্ড ইলেকট্রন যে ঘোরে সেটা কেমন করে ঘোরে সেটা তো বলতেই পারে নাই, সেটা বলেছে নিলস বোর। নিলস বোর বলেছে যে ইলেকট্রন পরমাণুর বাইরে যেমন তেমন ভাবে ঘুরতে পারে না, ওর একটা ঘোরার জন্য একটা নির্দিষ্ট শক্তি, মানে বিশিষ্ট একটা কক্ষপথ আছে, এবং এই কক্ষপথটা হচ্ছে বৃত্তাকার বা উপবৃত্তাকার হইতে পারে। এটা নিলস বোরের কথা। এই কারণে রাদারফোর্ডের পরমাণু মডেল একসেপ্টেড না হইয়া নিলস বোরের পরমাণু মডেল একসেপ্টেড হয়েছে, এবং তারপরে আরো পরিবর্তন আসছে।
তোমরা এটা কেমিস্ট্রিতে তৃতীয় অধ্যায়ে পড়ছো, মনে পড়ছে? কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ে তোমরা কি পড়ছো যে 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো এখন এই পড়াগুলো হচ্ছে সেই পড়া যেটার সাথে কেমিস্ট্রিও জড়ায় আছে, কারণ কেমিস্ট্রির একটা অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন, যেখানে পরমাণু পড়তে হয়। সেম জিনিস এখানেও আছে, এই যে অ্যাটমিক ফিজিক্স, সেম জিনিস। আবার তোমরা ফিজিক্সে যখন বল পড়বা, সেখানে একটা বল আছে মৌলিক বল। মনে বলো তো কি? সবল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটাও হচ্ছে পরমাণুর ভিতরের বল। মৌলিক বল তো চারটা, চারটা না? তো মহাকর্ষ বল তো হচ্ছে পৃথিবীর সব জায়গায় আছে এবং সবচেয়ে দুর্বল বল। কিন্তু সবচেয়ে সবল বল কোনটা? নামই দেওয়া হয়েছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ওর নামটাই সবল নিউক্লিয় বল। সুতরাং দেয়ার ইজ সামথিং হুইচ ইজ ইন্টারকানেক্টেড উইথ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। এই কথাগুলো আমার এখানে বলার দরকার নাই। হয়তো তোমরা বলতে পারো, স্যার পরীক্ষায় তো এগুলো আসবে না, স্যার আপনি কেন বলতেছেন? আসলে এগুলা কিছুই পরীক্ষায় আসবে না। আমি এতক্ষণ যা বললাম, হয়তো এটা আসতে পারে যে অপটিক্স বা কোনটি ক্লাসিক্যাল ফিজিক্সের অন্তর্গত না, বা কোনটি মডার্ন ফিজিক্সের অন্তর্গত না। তখন তোমাদের এই টপিকগুলো মনে রাখতে হবে যে পারমাণবিক এবং আণবিক পদার্থবিজ্ঞান, পার্টিকেল ফিজিক্স, সলিড স্টেট কঠিন অবস্থার ফিজিক্স, এগুলো কোন ফিজিক্সের আন্ডারে? এগুলো হচ্ছে এই তোমার মডার্ন ফিজিক্সের আন্ডারে। মন থাকবে? এখন যদি স্যার তুমি পরের টপিকে যাও, মানে এগুলা পড়ার পরে তখন তোমাদের সামনে আসছে বিজ্ঞানীদের ইতিহাস। এবং আই গেস তোমরা যারা অন্তত পক্ষে বিজ্ঞানীদের ইতিহাস পড়ছো, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতেই পারে, স্যার এত বিজ্ঞানীর সাল তো মনে থাকে না। আমিও মানি এত বিজ্ঞানীর সাল মনে থাকার কথাও না, কিন্তু আমি তোমাদেরকে অনেক আগে একবার বলছিলাম যে একটা চার্ট বানাইতে, যেই চার্টে কোন সালে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে এটা তোমরা যাতে মনে রাখতে পারো। সেই চার্টটা কখন দেখা যাবা? পরীক্ষার হলে যাওয়ার আগে, যাতে পরীক্ষার আগের রাতে তুমি পড়লে সব সায়েন্টিস্টের কথা যদি তোমার মনে থাকে, এটাই হবে তোমার জন্য একটা পজিটিভ দিক। তোমার বইয়ের মধ্যে যেই সকল সায়েন্টিস্টের কথা লেখা আছে, যেমন যদি এটা বলি যে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা কে দিছে, তোমার মাথায় কি আসবে? অ্যারিস্টার্কাস। তোমরা যদি প্রশ্ন করে বলা হয় যে এই যে 30 খণ্ডের এনসাইক্লোপিডিয়া কে লিখছে, এই নাম কেন মনে রাখতে হবে? কারণ এই কাজগুলা কোনো সাধারণ কাজ না, এটা আল মাসুদি লিখছে। তারপরে এই যে তোমার মনে করো কি যেন আধুনিক বিজ্ঞানের জনক কাকে ধরা হয়? আধুনিক বিজ্ঞানের জনক এটা গ্যালিলিওকে ধরা হয়। কেন? তার ব্যাখ্যা আছে। কারা কারা তাপ নিয়ে কাজ করছে? এই বিজ্ঞানীদের নাম কাউন্ট রামফোর্ড, লর্ড কেলভিন। এই লর্ড কেলভিন তো হচ্ছে তোমার 1850 সালে থার্মোডাইনামিক্স এর সূত্রই দিছে, কাউন্ট রামফোর্ডের কথা। এই সকল সায়েন্টিস্টরা তাপ নিয়ে কাজ করছে। পারা লাগবে না এগুলা? এগুলা ছাড়া কি ফিজিক্স হবে? তারপরে তুমি আস্তে আস্তে সায়েন্টিস্টদের নাম পড়তে থাকবা, এবং সায়েন্টিস্টদের নাম পড়ে একটা পর্যায়ে তোমার বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় এসে তুমি দেখবা যে দুইজন বিজ্ঞানীর নাম বলা আছে, যে 1938 সালে দুই বিজ্ঞানী, তার নাম হইল অটো হ্যান এবং স্ট্রেসম্যান। অটো হ্যান এবং স্ট্রেসম্যান, এরা দুইজন প্রমাণ করছে যে পরমাণু ফিশনযোগ্য। মানে কি? পরমাণু বিভাজ্য, যেটা ডাল্টন বলে গেছিল অবিভাজ্য। ডাল্টন বলছিল না যে পর্দা থেকে ভাঙতে ভাঙতে একটা জায়গায় যাওয়া যায় আর ভাঙা যায় না, ওইটার নাম পরম অণু। কিন্তু ওই কথাটা তৎকালীন সময়ে মানে 1911 সালে বা তারও আগে মানুষজন একসেপ্ট করে নাই। ডেমোক্রিটাস পরমাণুর কথা বলছিল, ডেমোক্রিটাস। তো এখন এই জিনিসগুলো একসেপ্ট হয় না, কারণ এগুলো এভিডেন্স বেসড ছিল না। পরে অটো হ্যান এবং স্ট্রেসম্যান প্রমাণ করছে যে না, 1938 সালে যে পরমাণু ফিশনযোগ্য, পরমাণুকে ভাগ করা যায়। তুমি যখন এর পরের টপিক পড়বা, যেখান থেকে এই যে রাশি শুরু হয়েছে, তখন তোমার মাথায় কি আসবে? তো রাশি মানে কি? তুমি যখন তোমার মুখ দিয়ে উচ্চারণ করবা যে রাশি, যেটাকে আমরা ইংলিশে কোয়ান্টিটি বলি, তখন তোমার মাথায় আরেকটা শব্দ চলে আসবে, যেটার নাম হচ্ছে পরিমাপযোগ্য। অর্থাৎ আমরা এই পৃথিবীতে যা কিছু মাপতে পারি সেটাই রাশি। সোজা বাংলা কথা, এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। বলে স্যার রাশি এখন কয় প্রকার? বলে স্যার রাশি তো ধরেন অনেক ধরনের হইতে পারে। রাশি ধরেন হইতে পারে স্কেলার রাশি, ভেক্টর রাশি।
এগুলো তোমরা পারো, যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য কোনো দিক লাগে না, সেটা স্কেলার রাশি। যেমন যেমন দৈর্ঘ্য, ভর, শক্তি, কাজ, সময়, তাপমাত্রা, এগুলো স্কেলার রাশি। স্যার আর যেইগুলো প্রকাশ করার জন্য মানের সাথে দিকও লাগে সেটা হচ্ছে ভেক্টর রাশি। স্যার এগুলা কি? এগুলো হচ্ছে সরণ, ত্বরণ, মন্দন, বেগ, বল, ওজন, এগুলো ভেক্টর রাশি। এগুলো আমরা পারি স্যার। বলে আর কি পারো? স্যার রাশি হচ্ছে দুই প্রকার। কেমন? একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। এটা কেমন কথা? মৌলিক রাশি কি? সারা পৃথিবীতে মৌলিক রাশি আছে 7টা, এবং সেইটার লিস্ট তোমার সামনে ওই তোমার বইয়ের মধ্যে 13 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা বা দীপন তীব্রতা, আরেকটা হচ্ছে পদার্থের পরিমাণ। এই 7টা হইল মৌলিক রাশি। বলে কেন? কারণ সব কিছু এই 7টা ঠিক থাকলে পারা যাবে। বলে এটা কেমনে? এই লাইনটা বোঝার জন্য পুরা ফিজিক্স বই বুঝতে হবে। এই লাইনটা যদি তোমাকে আমি বলি যে এই 7টা মৌলিক রাশি বুঝলে বাকি সব বোঝা যাবে, এটা বোঝার জন্য বাকি ফিজিক্স পড়তে হবে। বলে স্যার কেমন? যেমন পদার্থের পরিমাণের একক তো তাহলে গ্রাম হওয়ার কথা, কারণ আমরা কোনো কিছু পদার্থের পরিমাণ তো গ্রাম দিয়ে প্রকাশ করি, তাহলে না গ্রাম না হইয়া মোল হইল কেন? क्योंकि इधर में कुछ गड़बड़ है। পদার্থের পরিমাণের একক যখন মোল, তখন একটা অ্যাভোগাড্রো সূত্র চলে আসবে 6.02 10⁻23। এত সংখ্যক অণু, পরমাণু, ইলেকট্রন, আয়ন যেই জায়গায় থাকবে বা যেই জিনিসের অণু, পরমাণু, ইলেকট্রন বা আয়ন এই পর্যন্ত সংখ্যক হবে, সেটা হচ্ছে ওই পদার্থের এক মোল। এখন কথা হলো স্যার, কেমিস্ট্রি বইয়ে যে মোল পড়ছি 6ষ্ঠ অধ্যায়, এটা কি সেটা? অবশ্যই এটা সেটা। তোমরা যারা কেমিস্ট্রি বইয়ের মধ্যে 6ষ্ঠ অধ্যায়ে মোল পড়ছো, তোমাদের ধারণা আছে না যে মোলের মধ্যে কি কথাবার্তা আছে? তোমরা বিশ্বাস করো, ইন্টারমিডিয়েটে যখন তোমরা কেমিস্ট্রি পড়া শুরু করবে, তোমাদের জীবন শুরু হবে মোল থেকে। পরিমাণগত রসায়ন, মোলারিটি কি, মোলালিটি কি, সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, যে কথাগুলো এখন পড়তেছো, এগুলো ইন্টারে গিয়ে শুরু হবে এখান থেকে। তুমি কি বাদ দিবে এসএসসি তে? কেন দিবা বাদ? এই পরিমাণ হচ্ছে মোল। এখন স্যার বলেন তো, আপনি যে বললেন স্যার 1 কেজি, 1 কেজি হচ্ছে একটা পদার্থের পরিমাণ, এই যে পদার্থের যে একটা পরিমাণ 1 কেজি, এই 1 কেজি কে ফিক্সড করছে? এতটুক যে 1 কেজি বা এই 39.37 ইঞ্চি তে যে 1 মিটার, এটা কে ফিক্স করছে? কেমনে ফিক্স হয়েছে এটা? এটাকে বোঝার জন্য মনে রাখতে হবে পদার্থের এই পরিমাপের একটা আন্তর্জাতিক একক আছে। পদার্থের পরিমাণের একটা আন্তর্জাতিক পরিমাপ আছে, এটাকে বলা হয় পদার্থের পরিমাপের আন্তর্জাতিক একক। এটাকে এসআই ইউনিট বলে। এসআই ইউনিট, এসআই ইউনিট। তুমি জানো এটা 1960 সাল থেকে শুরু হয়েছে, যাতে সারা পৃথিবীতে তুমি যদি এখন ব্রাজিলে যাও, আজকে যদি ব্রাজিলে যাও, ব্রাজিলের রিও ডি জেনেরোতে গিয়ে শহর থেকে তুমি যদি 1 কেজি মালটা কিনো, ওই 1 কেজি আর এই বাংলাদেশের তোমার 6 নম্বর বাজারের 1 কেজির মান একই। এটা কে ফিক্স করছে? 1 মিটার যে 39.37 ইঞ্চি, এইটাই কেমনে ফিক্স হইলো? প্রশ্ন আসে না মনে? এই প্রশ্নের উত্তর তোমার বইয়ের মধ্যে 14-15 পৃষ্ঠায় দিছে। তোমরা কি একবার লাইনগুলো পড়ে দেখছো? ফ্রান্সের সেভরে নামে একটা জায়গা আছে, সেভরে, ওইখানে একটা মিউজিয়াম আছে। ওই মিউজিয়ামের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স। ওই মিউজিয়ামের মধ্যে একটা ধাতু সংকর আছে। ওই ধাতু সংকরটা প্লাটিনাম আর ইরিডিয়াম দিয়ে তৈরি। ওই ধাতু সংকরের যে সাইজ, এই সাইজ হচ্ছে এমন, মনে করো যে এটার যে সিলিন্ডার, সিলিন্ডার বুঝো? সিলিন্ডার মানে কেমনে বুঝাই? সিলিন্ডার মানে এই যে এটা সিলিন্ডার, এরকম সিলিন্ডার। এটার একটা মনে করো ব্যাস আছে, এটার একটা উচ্চতা আছে। এটার উচ্চতা হচ্ছে 3.9 সেন্টিমিটার, আর এটার যে ব্যাস, এই ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার।
এইরকম একটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারটা প্লাটিনাম আর ইরিডিয়াম ধাতুর তৈরি। এই ধাতুটা, এই সিলিন্ডারটার যে ওজন, ভর, ওজন না ভর, এই ভরটা 1 কেজি ধরা হয়েছে। বলে স্যার সময়ের একক যে সেকেন্ড, এটা কেমনে ফিক্স হয়েছে যে টিক করে এমন করে, এটা যে 1 সেকেন্ড, এটা কে ফিক্স করলো? চিন্তা হয় এইটাই যে 1 সেকেন্ড, কেন সময়ের সেকেন্ডটা যদি এমন হইতো এই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এটা হয় না কেন? এই যে টিক টিক করে 60 সেকেন্ডেই যে 1 মিনিট হয়, সারা পৃথিবীতে তুমি যদি এখন অ্যামাজনে যাও, বা তুমি যদি এখন সাহারা মরুভূমিতে যাও, তোমার ঘড়ির কাঁটা ওই 1 সেকেন্ড ওইটাই হবে। ওইখানেও 60 সেকেন্ডে 1 মিনিটই হবে। তা স্যার এই সেকেন্ড কে ফিক্স করলো? এটা ফিক্স করছে কে? সিজিয়ামের একটা পরমাণু আছে, 919 কোটি 92 লক্ষ, কত জানি ভুলেই গেছি, 919 কোটি 26 লক্ষ 31,770টা স্পন্দন দেয়। ও মাই গুডনেস, 919 কোটি 26 লক্ষ 31,000, মানে কি বলবো তোমারে, 919 কোটি 26 লক্ষ 31,770টা ভাইব্রেশন দেয় কে? এই সিজিয়াম 133 পরমাণু। ও 1 সেকেন্ডে 919 কোটি 26 লক্ষ 31,770টা স্পন্দন দিতে পারে। এই পরিমাণ স্পন্দন দিতে ওর 1 সেকেন্ড লাগে। ভাবা যায়? বলে স্যার কি বলেন এগুলা, কে মাপছে এরকম? এখন চিন্তা করো, যারা আবিষ্কার করে রাখছে অলরেডি আমার চোখের সামনে আছে, আমরা ধারণাই করতে পারি না যে ওরা কিভাবে এই কাজ করে রাখছে এত বছর আগে। তাইলে কারা উন্নত হবে? আমরা উন্নত হব? আমাদেরকে কি বিজ্ঞানী হইতে হবে না? বা আমাদেরকে আরেকটু জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হইতে হবে না? ওরা এই মাইপা রাখছে অনেক আগেই, এবং সেই 1 সেকেন্ড এখনো চলতেছে। এটার নাম হলো এসআই ইউনিট। আমি আর তোমাদেরকে এই অধ্যায়ে কি পড়াবো, এই অধ্যায়ে তোমরা যদি একবার মনোযোগ দিয়ে রিডিং পড়ো, তোমরা পুরাটা পারবা। কারণ এই অধ্যায়ের উপরে আমার লেকচার দেওয়া আছে, স্লাইড ক্যালিপার্স দিয়ে কেমনে মাপতে হয়, স্ক্রু গজ দিয়ে কেমনে মাপতে হয়, আপেক্ষিক ত্রুটি, চরম ত্রুটি কি, এগুলো দেওয়া আছে। তোমরা যদি সত্যিকার অর্থে পড়ার জন্য আমার ভিডিওতে ক্লিক করো, তোমরা অবশ্যই এটার ব্যাখ্যা পাইবা, আমার বিশ্বাস। তাহলে আজকের এই লাইভ কেন? আজকের এই লাইভ হচ্ছে তোমাদেরকে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য। একটু ওঠো, একটু ওঠো, নাড়াচাড়া দিচ্ছি তোমাদেরকে। আর টাইম নষ্ট করো না, কারণ পড়তে গেলে আমারও তোমার লাগবে না। তুমি যদি নিজে একবার চেষ্টা করো, তুমি এমনিই বই শেষ করতে পারবা ফিজিক্স বই। আমি খালি একটু মাঝখান দিয়ে বুঝাই দিব যে কেমনে পড়তে হয়। এখন মনে করো স্যার তাপমাত্রার একক যে কেলভিন, এটা কেমনে হয়েছে স্যার? তাপমাত্রার একক কেলভিন, এটা যে 1 ডিগ্রি কেলভিন, এই হিসাব কে করছে? আচ্ছা, এই হিসাবের একটা ব্যাখ্যা আছে। কোনো কিছুর কিন্তু ব্যাখ্যা ছাড়া ফিজিক্স না। এখন স্যার পানির যে ত্রৈধবিন্দু, এই পানির ত্রৈধবিন্দু কত? এই পানির ত্রৈধবিন্দু হচ্ছে 273.16 কেলভিন। এটা কি জিনিস? আচ্ছা, এইটার নাম হচ্ছে ট্রিপল পয়েন্ট। বলে স্যার এটা কেমন কথা? আচ্ছা, তোমাদের কি আসলে ধারণা আছে যে 273.16 কেলভিন কত? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.01 ডিগ্রি সেলসিয়াস। কারণ হচ্ছে, তোমরা এবার তুমি চিন্তা করো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি আমি। ফিজিক্স বইয়ের 6ষ্ঠ নাম্বার অধ্যায়ের 2য় নাম্বার পৃষ্ঠার পড়াগুলো একটু মনে করো। বস্তুর উপর তাপের প্রভাবে যখন তুমি তাপমাত্রা পড়তেছো, তাপমাত্রার যে একটা বিভিন্ন স্কেল আছে, যে কেলভিন, ফারেনহাইট, সেই জায়গায় এক জায়গায় লেখা আছে যে আমি যদি সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে চাই, তাহলে আমার হিসাবে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273.15 কেলভিন। কথা ক্লিয়ার? যখন আমি এখানে যোগ করব 0.01 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা এখানেও যোগ হবে। তাহলে এটা হবে অ্যাকচুয়ালি 273.15 এর জায়গায় এখন 16 হবে, 16 কেলভিন। এই তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে 100 ভাগের 1 ভাগ বেশি।
ওই তাপমাত্রায় পানি মানে 0°C পরে 1°C 100 ভাগের 1 ভাগ বেশি, এই তাপমাত্রায় পানি একই সাথে 0 থেকে যখন একটু বেশি হয়, পানি বরফও থাকে, পানি লিকুইডও হয়, পানির জলীয় বাষ্প হয়। তার মানে হইল এমন এক টেম্পারেচার, যেই টেম্পারেচারে পানি তার 3 অবস্থায় থাকতে পারে। স্যার এই অদ্ভুত আবিষ্কার কেন দরকার ছিল? তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার কি বলেন এগুলা? পানি, আমি তো জানি 0°C তাপমাত্রায় পানি মানে বরফ গলে, আচ্ছা বুঝলাম। 0 থেকে তো গলা শুরু, 0-র একটু বেশি পানি গলে তো গলে, পানি বরফও থাকে, পানি বাষ্প হয়, এটাকে পানির ট্রিপল পয়েন্ট বলে। এটাকে পানির ট্রিপল পয়েন্ট বলে, ত্রৈধ বিন্দু। কেন ত্রৈধ বিন্দু বলে? ট্রিপল মানে হচ্ছে 3, ট্রিপল ট্রিপল হ্যাট্রিক। তো এটার বাংলা হচ্ছে ত্রৈধ বিন্দু। এই বিন্দু মানে আসলে কোনো এই ডট না, এই বিন্দু মানে একটা তাপমাত্রা। তো সেই পানির ত্রৈধ বিন্দুকে আমি যদি 273.16 দিয়ে ভাগ করি, তাইলে আল্লাহর বাস্তে আমি 1 কেলভিন পাবো। তখন 1 কেলভিনের সংজ্ঞা এমনি করে দিতে হয় যে পানির ত্রৈধ বিন্দুর 273.16 ভাগের 1 ভাগকে 1 কেলভিন বলে। তোমাদের যথেষ্ট পরিমাণ ধৈর্য লাগবে এগুলো বোঝার জন্য। তোমরা প্লিজ মাথার থেকে সরাই ফেলো যে এগুলা কি মুখস্থ করার কোনো নিনজা টেকনিক আছে কিনা, বা কোনো এমন কোনো বুদ্ধি দেন স্যার একেবারে 5 মিনিটে সব মুখস্থ করে ফেলবো। এটা বিজ্ঞানের ক্ষেত্রে এই কথা যায় না, আর এই নিনজা টেকনিক দিয়ে বিজ্ঞান পড়ে কোনো লাভ নাই। এগুলো বোঝার জন্য সবার আগে ধৈর্যশীল হইতে হবে, আসলেই ধৈর্যশীল হইতে হবে। তা না হইলে লং রানে গিয়ে, আমরা এসএসসি তে গোল্ডেন চাই, আমরা ইন্টারে গোল্ডেন চাই, তো চাওয়ার পরে কি চাই? তো চাওয়ার পরে এই বিদ্যা অ্যাপ্লাই করতে হবে না? আমি যে বিদ্যাটা শিখতেছি, আমি এখন যে বিদ্যাটা অর্জন করতেছি, এই বিদ্যাটা অ্যাপ্লাই করতে হবে তো আমার। তাহলে আমি এগুলো কেন শিখবো? পয়েন্ট। সো নাও হোয়াট ইউ আর অ্যাচিভিং, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস। এই হচ্ছে আমার কথা। এখন এখানে অনেক তর্ক চলে আসবে, স্যার আমাদের দেশে কি কর্মমুখী শিক্ষা আছে? কি বলেন স্যার, ফিজিক্স থেকে পাশ করে ব্যাংকে চাকরি করতেছে। এই উদাহরণ দিলে হবে না, আসলে এটা অন্য জায়গার কথা। আমি বলতেছি একদম একদম মানে একদম পয়েন্টে কথা, পয়েন্টের বাইরে অনেক কিছু হয়, বাস্তবতা অনেক ডিফারেন্ট, সেদিকে আজকে যাব না। আমি এখন বলতেছি হচ্ছে এখানে একটা সহজ কথা বলছি, যে আমরা পড়তেছি কেন, কারণ ফিজিক্স পড়তে গেলে এগুলোই ফিজিক্স। তা আমি বিজ্ঞান পড়বো, কি পড়বো বিজ্ঞান, আমার তো এটাই পড়তে হবে। এখন কথা হলো, স্যার বিজ্ঞানে তো একটা বিষয় আছে যে সাইন্টিফিক নোটেশন আছে। সাইন্টিফিক নোটেশন মানে কি? স্যার মনে করেন আমি যদি এখন লিখি যে 20,000, ধরেন আরো আমি শূন্য দিলাম 3টা, ধরেন আরো 3টা দিলাম, তো ফিজিক্স কি এইভাবে লিখতে শিখায়? ফিজিক্স তো এইভাবে লিখতে শিখায় না। ফিজিক্স শেখায় সাইন্টিফিক নোটেশন দিয়ে লিখতে। যেমন এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য, এখানে আরেকটা শূন্য আল্লাহর রহমতে আছে, তাইলে এটার নাম 1 2 3 4 5 6 7 8 9 10টা শূন্য আছে কতর পরে? 2 এর পরে। তাইলে আমি এটাকে লিখবো 2 into 10 to the power 10। কথা কি ক্লিয়ার? আচ্ছা স্যার এটা ক্লিয়ার। ক্লিয়ার যে, তা স্যার বলেন তো এটারে আর কিছু লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। এটারে লেখার তো একটা মজার ব্যাপার আছে। মনে করেন স্যার আমি লিখলাম যে 2 into 10 to the power 10 বাইটস, ওই যে তোমার কম্পিউটারের গিগাবাইট মেগাবাইট। তো এটারে কি আমি আরেকটা স্টাইলে লিখতে পারি? পারি। কেমনে? আমি পারি এটারে লিখতে এরকম 20 into 10 to the power 9 বাইটস। বলে স্যার কেন লিখলেন এটা? কারণ হইলো ফিজিক্সে এই 10 to the power 9 রে একটা অন্যভাবে লেখা যায়। এই 10 to the power 9 রে গিগা হিসাবে লেখা যায়। বলে এটা কি স্যার? এইটা হইলো আমি এখন লিখতে পারি 20 জিবি।
তোমরা যে পেন ড্রাইভ কিনো বা কম্পিউটারের যে হার্ড ডিস্কের হিসাব করো, আগে তো হার্ড ডিস্কের হিসাব হইতো এমবিতে। হার্ড ডিস্কের এমবি কত? 256 এমবি, 128 এমবি। এখন হার্ড ডিস্কের এমবি কত? 2 টেরাবাইট, 3 টেরাবাইট। আমার কাছে 5 টেরাবাইট আছে। হোয়াট ইজ টেরাবাইট? এখন যখন প্রশ্ন হবে টেরাবাইট কি, তাইলে তোমার মাথায় চিন্তা হবে টেরা, इसका मतलब क्या है, इसका जरूर कुछ मतलब है। তখন আমার চিন্তা করতে হবে, স্যার টেরাবাইট যে বললেন এটা তো আমি শুনছি, তাহলে ফিজিক্স দিয়ে আমি এটা বুঝতেই হবে। কারণ আমাকে মনে রাখতে হবে ডেকা, হেক্টর, কিলো, মেগা, গিগা, তারপরে কি গিগার পরে কি রে, টেরা, পেটা, এক্সা। ও স্যার এটা কেমন জিনিস? এগুলা হচ্ছে ফিজিক্সের সেই জিনিস যেগুলাকে আমরা প্রিফিক্স হিসাবে জানি। প্রিফিক্স, এই প্রিফিক্স হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে মাল্টিপলস, আরেকটা হচ্ছে সাব মাল্টিপলস। তোমরা নিশ্চয়ই এগুলো পারো, অবশ্যই পারো। তোমাদের আমি তোমাদেরকে নতুন কিছু পড়াচ্ছি না, এগুলো তোমরা পারো। তোমাদেরকে আমি মনে করে দিতেছি যে তুমি এগুলো পারো। এগুলোকে প্রিফিক্স বলে। প্রিফিক্স, এটার দুইটা নাম, একটা হচ্ছে মাল্টিপলস, আরেকটার নাম হচ্ছে সাব মাল্টিপলস। শব্দটা একটু বুঝো, মাল্টিপলস আর সাব মাল্টিপলস। মাল্টিপলস কি? গুণিতক, বাড়বে। এখন তুমি যখন ডেকার চিন্তা করবা, ডেকা মানে কত? ডেকা মানে অলওয়েজ রিমেম্বার, ডেকা মানে 10। হেক্টো মানে কত? 100। কিলো মানে কত? 1000। তুমি কি দেখতে পাচ্ছ যে এই তিনটা যে স্মল লেটারে লেখা আর এই পাঁচটা যে ক্যাপিটাল লেটারে লেখা, এগুলার প্রকাশ ক্যাপিটাল লেটারই হবে। এখন তুমি যদি বলো যে তোমার কাছে 5 টেরাবাইট হার্ড ডিস্ক আছে, তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে 5 টিবি। টি ফর টেরাবাইট। এই টেরা মানে হইল 5 ইন্টু 10⁻12। 12 এই টেরা। এখন তুমি যদি মেগার চিন্তা করো, মেগা হচ্ছে 10⁻6, গিগা হচ্ছে 10⁻9, টেরা হচ্ছে 10⁻12, পেটা হচ্ছে 10⁻15, এক্সা হচ্ছে 10⁻18। বলে স্যার এগুলা কোথায় লাগে? তুমি চিন্তা করো, যদি বলা হয় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেইখানে 700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, তুমি কি চিন্তা করবা? 700 মেগাওয়াট, এটা কি জিনিস? এটার মানে হইল যে 700 যখন তুমি বলবা মেগাওয়াট, তোমার হিসাব করে নিতে হবে এই মেগা মানে কত। এই মেগা মানে হচ্ছে 700 ইন্টু 10⁻6 ওয়াট। এখন তুমি চিন্তা করো ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। এটা কোথায় পড়ছি আমরা? কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার সংজ্ঞাই হইল একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। এই সেই ক্ষমতা, কারণ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে আমি যদি বলি যে কোন একটা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 800 মেগাওয়াট, इसका मतलब क्या है? 700 মেগাওয়াট মানে হইল, এই 700 কি? এই 700 হচ্ছে 7 ইন্টু 10⁻², আর এই 10⁻6 তো সাথে আছেই। তাহলে এটা যোগ করলে কত হবে? তোমাদের ধারণা আছে যে যখন 10 এর বেস বা পাওয়ারকে আমরা যখন গুণ হিসাবে করি, তখন এটা হবে হচ্ছে 7 ইন্টু 10⁸। এটারে আরো সিস্টেম করা যায় কেমনে? এখন আমি যদি এটারে লিখি যে 0.7, তাইলে আমি এখানে লিখতে পারবো 10⁹। তখন এই 700 মেগাওয়াটরে আমি এইটাও লিখতে পারবো যে 0.7 গিগাওয়াট। আমি শুধু তোমাদেরকে একটু খালি সহজ সহজ কথা বলতেছি। তোমার কাছে 700 মেগাওয়াট আছে, তুমি 700 মেগাওয়াটকে 0.7 গিগাওয়াট বলতে পারো, কারণ এটা একই জিনিস। এটা যে একই জিনিস, এটা পারার জন্য, বোঝার জন্য তোমাদেরকে সায়েন্টিফিক নোটেশন বুঝতে হবে। এটাই তো ফিজিক্স। ফিজিক্স তো এখান থেকে শুরু।
সায়েন্টিফিক নোটেশন, এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে SCIENTIFIC, সায়েন্টিফিক নোটেশন। And this is scientific notation, that how we can express the numbers in a smaller way. তার মানে এই যে আমি যে এইটারে যে এইটা বানাইলাম, এটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশন। আর এই সংখ্যারে আমি যে গিগাওয়াট দিয়ে প্রকাশ করলাম, মানে এই যে এই টার্মটা ব্যবহার করে যে প্রকাশ করলাম, এটাকে বলা হয় প্রিফিক্স। এটাকে প্রিফিক্স বলে। তোমরা কি এগুলা বুঝবা না? বইয়ের মধ্যে তো সবই আছে, তাইলে এটারে তো অ্যাপ্লাই করতে পারতে হবে। বইয়ের মধ্যে তো সব আছে, অ্যাপ্লাই করতে পারতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনের জায়গাটা হচ্ছে এখানে। এখন কথা হচ্ছে, এই যে তোমরা এখানে অলমোস্ট 1800 জন যুক্ত হয়েছে আজকে। এই 1800 জন একটু করে চিন্তা করো যে তোমরা আজকে থেকে একটু একটা প্রমিস করো যে তোমরা আজকের পরে ফেসবুকে অযথা কোনো কিছু করবা না। কেন করবে না? কারণ আমার মাঝে মধ্যে আসে কি, মানে মানুষ এখন ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে। আগে মানুষ কোটিপতি হইতে চাইতো বা অর্থ সম্পত্তির মালিক হইতে চাইতো, এখন মানুষ ভাইরাল হওয়ার ট্রাই করে। আর মানুষ এখন মানে সুখী থাকার চেয়ে সুখী দেখাইতে বেশি পছন্দ করে। সো ইন সাম আসপেক্ট আমার কথা হচ্ছে যে তোমরা এখন হলে এক একটা হচ্ছে আমার কাছে ফুটন্ত গোলাপের মতন। তোমরা এক একটা আমার কাছে ফুটন্ত গোলাপের মতন। সুতরাং তোমাদেরকে এখন যত্ন নেওয়া দরকার। তোমরা সুন্দর লাইফস্টাইল মেনটেন করবা। কেন বলছি জানো? কারণ সুন্দর লাইফস্টাইল মানে হচ্ছে সুন্দর খাবার খাবা, সুন্দর করে ঘুমাবা, স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবা, যদিও এই জীবনটা খুবই স্ট্রেসফুল। কারণ এই প্রভাবক না থাকলে এই পড়া মাথায় ঢুকবে না। তোমার মাথায় যদি টেনশন থাকে, তোমার মাথায় যদি ওই সোশ্যাল মিডিয়ার পিনিক থাকে, তাইলে এই জিনিস তোমার মাথায় সেট হবে না। তাইলে আগে সেট করার জন্য নিজেকে তৈরি হইতে হবে যে আমি এখন তৈরি হয়েছি, এবার আমি জ্ঞান অর্জন করতে চাই। সহজ কথা। সুতরাং আমি যে পড়াচ্ছি এগুলি সব ভেস্তে যাবে যদি তুমি রেডি না হও। এখন কথা হচ্ছে, স্যার মাল্টিপলস তো বললাম, সাব মাল্টিপলস আছে না? সাব মাল্টিপলস আছে। সাব মাল্টিপলস হচ্ছে যে এই সাব মাল্টিপলস হচ্ছে যে আমি এটাকে উল্টায় দিব। মানে হচ্ছে আমি এটাকে ভাগ করব। তাহলে ভাগ করলে কি কি আসে? ভাগ করলে আসে হচ্ছে ডেসি। তখন তোমাদের বইয়ের মধ্যে আছে, এগুলা সব হচ্ছে ছোট ছোট, মানে ক্যাপিটাল লেটার না, এগুলো হচ্ছে স্মল লেটার। স্মল লেটার যে মনে করো যে আমি যদি বলি ডেসি, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো, যে ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো, হয়েছে না? ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো অটো হয়েছে মনে হয়। সব ছোট লেটার। তার মানে এই ডেসি মানে আমি যদি বলি 10⁻⁻1, তোমরা কি শিখছ? এটাকে বলা হয় ডেসিমাল। ডেসিমাল মানে কি? তোমরা এটার বাংলায় কি বলো? দশমাংশ। তাহলে তুমি যে এটাকে বলো দশমাংশ, তার মানে এটা হচ্ছে 10 এর 1 অংশ। মানে 10 এর 1 অংশ মানে 0.1, আর 0.1 মানেই হচ্ছে 1/10, আর 1/10 মানেই হচ্ছে 10⁻⁻1। এই যে 10⁻⁻1। তারপরে সেন্টি, সেন্টি শব্দটা আসছে কোত্থেকে? সেঞ্চুরি। যখন আমি সেঞ্চুরি বলি তখন আমার মাথা থাকতে হবে এটা হচ্ছে শতাব্দী, মানে শত অব্দ, 100 পার। যখন আমি এটাকে সেন্টি বলবো তাহলে এটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। এই জন্য এই সেন্টি মানে হচ্ছে 10⁻²। মিলি এটা হচ্ছে 10⁻³ এর পরের গুলা 1000 দিয়ে ভাগ হবে। মাইক্রো 10⁻⁻6। ন্যানো 10⁻, এটা আমার খুব মন থাকে কারণ ন্যানো মানে 9, ন্যানো 9, কিউট মিল আছে। পিকো
10 to the power minus 12, 10 to the power minus 15, 10 to the power minus 18। এখন এটা তুমি মুখস্থ পারো, এইটার চেয়ে যখন তোমাকে অঙ্ক করতে দিবে তখন তুমি পারো, এটা বেশি দরকার। তোমার এটা মুখস্থ পারার ফ্যাক্টর, অবশ্যই ফ্যাক্টর, কিন্তু এখন আমি যদি তোমারে বলি যে 1 ফেমটোমিটার কত অটোমিটার, তখন তুমি তো মনে করো যে চিন্তা করো, বাপরে কি বললেন স্যার, 1 ফেমটোমিটার মানে কত অটোমিটার, বুঝতে পারলাম না। আচ্ছা, আমি যদি বলি যে 1 FM 1 ফেমটোমিটার, এটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 15। এখন তুমি আমারে বলো, আমি যদি 10 টু দি পাওয়ার মাইনাস 15 কে 10 টু দি পাওয়ার মাইনাস 18 দিয়ে ভাগ করি, কি হবে? কি হবে? একটা ঋণাত্মক সংখ্যাকে একটা ঋণাত্মক পাওয়ার দিয়ে যদি আমি ভাগ করি, ভাগফল কি হবে বলো? এটা 10 টু দি পাওয়ার মাইনাস 15, এটা উপরে গেলে প্লাস 18 হবে। তার মানে হইল এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3। এই 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1000। তাহলে বলতে পারি যে ফেমটোমিটার এই অটোমিটারের চেয়ে 1000 গুণ বেশি। ক্লিয়ার হয়েছে? তুমি এই জিনিসগুলা দেখা আর এই জিনিসগুলা বোঝা দুই পার্থক্য। কারণ অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, যেটা মন জানে না সেটা তুমি দেখবা না, চোখেও দেখবা না। হোয়াট মাইন্ড ডাজন্ট নো, আইস ক্যানট সি। তোমার সামনে যদি এখন আমি চাইনিজ অ্যালফাবেট, আমাদের যেমন ABCD আছে, বাংলা স্বর ক খ আছে, এখন যদি তোমার সামনে আমি চাইনিজ অ্যালফাবেটটা ধরে রাখি যে দেখো এটা হচ্ছে চাইনিজ অ্যালফাবেট, তুমি অনেক বুঝবা, তাই না? তুমি তো দেখতেছো চাইনিজ অ্যালফাবেট। ম্যান্ডারিন ভাষা আছে, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ, নাম শুনছো? অবশ্যই শুনছো। তোমার কাছে যদি আমি ম্যান্ডারিন 2 লাইন লিখে দেই, তুমি বলবো ও মাই গড, আমি তো সব বুঝতে পারছি। তখন তো তুমি দেখতেছো, বাট ইউ ক্যানট সি এনিথিং বিকজ ইউর মাইন্ড ডাজন্ট নো। এই কারণে জিনিস দেখা আর জিনিস বোঝার মধ্যে পার্থক্য। এটা তুমি দেখতেছো ঠিক আছে, কিন্তু এটার ইমপ্লিকেশন বা প্রয়োগ যখন হবে তখন হচ্ছে ওকে, ডান। এখন কথা হইল, স্যার প্রিফিক্স তো বুঝলাম, প্রিফিক্সের পরে যে স্যার মাত্রা নিয়ে যে কথা বলছে, মাত্রা নিয়ে কি আমার এখন কথা বলার দরকার আছে? তোমরা যারা SSC পরীক্ষা দিবা, হোক তোমাদের যে করোনার কারণে 10-11 মাস স্কুল বন্ধ, কিন্তু তার আগে তো মাত্রা পড়ছো। তাহলে আমার তো মাত্রা সমীকরণের ভিডিও আছে। তো মাত্রা তো তোমরা এগুলা বোঝো যে মাত্রা হইলো একটা রাশির মধ্যে এটা কিন্তু আবার অনেক স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি স্যার মাত্রা কি, একদম মনে করা যায় ফাড়াই ফেলবে সংজ্ঞা বইলা, স্যার কোন ভৌত রাশিতে উপস্থিত কোন মৌলিক রাশির সূচককে রাশির মাত্রা বলে। খুব মুখস্থ। আমি জিজ্ঞেস করি কি বুঝলি, স্যার কোন ভৌত রাশিতে উপস্থিত কোন মৌলিক রাশির সূচককে তার মাত্রা বলে। আরে কি বুঝলি বল। স্যার কিছু বুঝিনি স্যার, আমি বুঝি খালি MLT ইনভার্স 1, MLT আর LT আর ML স্কয়ার T ইনভার্স 2। এখন কথা হইলো স্যার, এখন কথা হচ্ছে এটা আমি কিভাবে বুঝবো? ওয়েল, এখানে আমি একটা ছোট্ট পয়েন্ট তোমাদের বলে দিই। যেমন মনে করো তোমরা তো এটা পড়ছো যে দৈর্ঘ্য যদি হয় তাইলে এইটার মাত্রা হইল L, মানে দৈর্ঘ্যের ইংরেজি লেংথ সেই হিসাবে L, বুঝলাম। আচ্ছা, ভরের মাত্রা হচ্ছে M, কেন? কারণ এটা হচ্ছে ম্যাস, খুব ভালো কথা। আর সময়ের মাত্রা হচ্ছে T, এতদূর তো জানো। আরো আছে মাত্রা, আরো আছে। এই তিনটা তোমাদের সামনে খালি তুলে ধরছে। এই তিনটার কেন ব্যবহার করতে হয়, কারণ হইল তুমি যখন তোমার চোখে দেখো যে কাজ কয়টা রাশি, কাজ একটা রাশি, তাই না? একটা ফিজিক্সে একটা কাজ আছে না, যে আমি যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি এবং ওই বস্তুর যদি বলের দিকে বা বলের যে কোনো দিকে সরণ হয় তাইলে তার কাজ। স্যার কেন বলের যে কোনো দিকে বললেন? কারণ আমি যেদিকে বল প্রয়োগ করছি ওই দিকে সরণ না হয়ে তো কোনা দিয়ে আরেক দিক যাইতে পারে, তখন তো আমাকে কোন হিসাব করে থিটা ধরে W = FS থিটা করতে হয়।
তাহলে বল প্রয়োগ করলে যে অলওয়েজ বলের দিকেই স্মরণ হবে তা তো না, সত্য তা না। কিন্তু বল মানে কি? বাইরে থেকে একটা ধাক্কা দিলাম, বাহ্যিক কোন শক্তির প্রয়োগ। তো এই বল আর স্মরণ এই কাজের ভিতরে লুকায় আছে। তার মানে আমি যখন কাজ সমান লিখব, তখন আমি লিখব বল ইনটু স্মরণ। এইবার আমি চিন্তা করতেছি, স্যার বল মানে কি? তা বল মানে হচ্ছে ভর পূরণ ত্বরণ, তারপরে আছে আল্লাহর রহমতে স্মরণ। এবার স্যার ভর তো বুঝলাম, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হইল বেগ বাই সময়। এদিকে আছে এবার স্মরণ। স্যার তাও বুঝলাম, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময় বাই সময় গুণ স্মরণ। তাহলে এবার তুমি চিন্তা করো, তুমি প্রথমে দেখলা কাজ, তুমি ভাঙতে ভাঙতে কয়টা জিনিস পাইলা? একটা, দুইটা, তিনটা, চারটা, মানে তিনটা অ্যাকচুয়ালি। তো এখন এই তিনটা কেমনে আছে? কি পাওয়ারে আছে? পাওয়ারটা কি? পাওয়ার হইল, এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে উপরে আছে স্মরণ, এটাকে স্কয়ার করতে হবে, আর সময়কে নিচে নিয়ে স্কয়ার করতে হবে। তার মানে তুমি একটা রাশিকে ভাঙতে ভাঙতে যখন ভাইঙা দেখলা যে ডিফারেন্ট ডিফারেন্ট রাশি বাইর হয়, ওই রাশিগুলোর পাওয়ার হচ্ছে তার ডাইমেনশন। এই রাশির যে পাওয়ার, তা পাওয়ার কি স্যার? পাওয়ার হইল এই যে ভরের মাত্রা, ভরের মাত্রা হচ্ছে এম, এটা একবারই আছে। স্মরণ একটা দৈর্ঘ্য, ওই যে দৈর্ঘ্যের মাত্রা এল, এটা দুইবার আছে। আর এই যে বাবাজি সময়, সময়টা স্কয়ার আছে কিন্তু রিভার্স, তাহলে এটা -2 হবে। এটা দিয়ে আমি কি বুঝলাম? আমি বুঝলাম কাজ হচ্ছে এমন একটা রাশি যার ভিতরে ভর আছে, দৈর্ঘ্য আছে, সময় আছে, এবং পাওয়ার কি? একটার স্কয়ার, একটার -2। তো এটা দিয়ে আমি কি বুঝলাম? এটা বুঝলাম যে এই রাশিটা হচ্ছে একটা লব্ধ রাশি, কারণ এই রাশির মধ্যে একাধিক মৌলিক রাশি আছে। তো যেই রাশিগুলা একাধিক মৌলিক রাশি নিয়ে হবে সেটাই তো লব্ধ রাশি। তো সেই লব্ধ রাশির ভিতরে কয়টা মৌলিক রাশি আছে, এটা হলো আমার প্রশ্ন। তো এই যে উত্তর, এই কারণে আমার মাত্রা লাগবে। তা আমরা বলি না ওই যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা, পূর্ণমাত্রা এবং মাত্রাহীন বর্ণ? তো ওই মাত্রার এই মাত্রার মধ্যে বেশ কম আছে, কিন্তু মিনিং হিসাব করলে একটা জায়গায় যাওয়া যাবে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখন প্রশ্ন হচ্ছে, আমি তোমাদেরকে বলেছি যে তোমাদেরকে লাইভ ক্লাস আমি কখন করাবো? শুক্রবার দিন আমি যদি বেঁচে থাকি তাহলে 8:30টায় আসবো লাইভে, আর রবিবার বৃহস্পতিবার 9:30টায় লাইভে আসবো। তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানাইতে পারো, যদি পড়তে চায় আমি এভাবে ফিজিক্সটা পড়াবো। কেন? কারণ হইল এখন সময় হয়েছে আমার একটু পাবলিকলি লাইভে আসার। কারণ হইলো এটা আমার ভিতরের ফিলিংস, এটার সাথে কোনো কিছু সম্পর্ক নাই। এটা একান্ত ব্যক্তিগত মতামত থেকে আমার কথা। কারণ এই লাইভ দিয়ে আমি তাদেরকে আরেকটু নিতে চাই, যদি তোমরা যারা যারা তোমার বন্ধু বান্ধব যারা অন্তত টাকার অভাবে পড়তে পারছে না, বা সুযোগ নাই, বা কোনো না কোনো একটা হেল্প চায়, একটা গাইডলাইন চায়, যদি সে মনে করে যে আমার কাছ থেকে একটু পড়বে, এই একটা উদ্দেশ্যে আমি চেষ্টা করব। তোমার যত বন্ধু বান্ধব আছে এদেরকে বলে দিও, যদি একটু ইন্টারনেট থাকে বা তোমরা যদি একসাথে ডাউনলোড করতে পারো অথবা ডিসকাশন গুলা ওদেরকে দিতে পারো। কেবলমাত্র আমি ঢাকা শহরের স্টুডেন্টের কথা বলছি না, আমি ঢাকার বাইরের স্টুডেন্টের কথা বলছি, গ্রামের। ঢাকার বাইরে চিন্তা করছি আমি, গ্রামের প্রত্যন্ত এলাকার তোমাদের যত স্টুডেন্টের যত ধরনের প্রবলেম থাকবে, যে কোনো ধরনের প্রবলেম, আমি এ মানুষ একা হইলেও আমি চেষ্টা করব যে যত প্রবলেম যা তোমার বলতে ইচ্ছা করে, যেইটা পারো না
একটু লেখা দিও। আমাদের স্কুলের গ্রুপ আছে, ওই গ্রুপটাতে আল্লাহর রহমতে যথেষ্ট ভালো স্টুডেন্ট আছে। একটা প্রবলেম শেয়ার করলে ওইটার সমাধান করে দেওয়ার মতন লোক আছে, এটা আমি জানি। এবং আমাদের স্কুলের ফেসবুক পেজ আছে, একজন আরেকজনকে হেল্প করবা। জীবন তো একটাই। আর লেখাপড়া কি নিজের কাছে রেখা দেওয়ার জিনিস? জীবনেও লাভ হবে না। লেখাপড়া হচ্ছে প্রথমে আর আনতে হবে, এরপর দিতে হবে। এটাই হলো কাজ। স্যার, তাহলে এখন বলেন তো স্যার, এই যে এতক্ষণ ধরে যে আপনি মাত্রা বললেন, তাহলে তোমাদের কাছে আজকে মাত্রার এর পরের খালি সংজ্ঞাই টুকুস টুকুস করে সংজ্ঞা মুখস্থ দিও না। সংজ্ঞা দিয়া কি বলছো এটা একটু বইলো। এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। ঠিক আছে? সুতরাং যতটুকু তোমরা এখন দেখলা, এই দেখার পরে আরেকটা জগৎ শুরু হয়েছে, সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, আর হইল তোমার স্ক্রুগজ। এখানে আরো আছে তুলা যন্ত্র। তোমাদেরকে একটা কথা বলি, এই যন্ত্রটা তোমরা নিশ্চয়ই জানো। এই যন্ত্রটা এই যন্ত্রটা তোমাদের কাছে ক্লিয়ার। এটা একটা স্ক্রুগজের চিত্র। তো এই স্ক্রুগজ দিয়ে কেমনে মাপতে হয়? তোমার একটা তার দিল, সেই তারের ব্যাসার্ধ কত মাইপা, সেই তারের আয়তন, সেই তারের ক্ষেত্রফল। একটা গোল্লা বল দিলে সেই বলের ক্ষেত্রফল পারবা না বের করতে? স্যার পারতেই হবে, না পারার তো কোনো অপশন নাই। এখন যদি আমি চিন্তা করি যে আমাকে একটা গোল্লা বল দিছে, এই গোল্লা বলটার আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে কি মাপতে পারবো? আমি কেবল ব্যাসটাই মাপতে পারবো। স্লাইড ক্যালিপার্স দিয়ে আর কিছু মাপা যাবে না, ব্যাসটাই মাপা যাবে। তো ঠিক আছে, তো ব্যাস মাপলাম, ব্যাসের অর্ধেক করলাম, ব্যাসের অর্ধেক করলে ব্যাসার্ধ হয়, যেটাকে আমি আর বলি, আর, তাই না? তো এখন আমি যদি একটা গোলকের আয়তন বাইর করতে চাই, ক্লাস 8 এর ম্যাথমেটিক্স, বেসিক ম্যাথমেটিক্স, যারা ক্লাস 8 এর বিজ্ঞান ভালো করে পড়ে আসে নাই, ক্লাস 8 এর ম্যাথ ভালো করে পড়ে আসে নাই, ও কেমন করে বিজ্ঞান পারবে? কষ্ট হবে খুব। পারবে, কষ্ট হবে। যেমন এটার আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব। এই সূত্রটাতে অ্যাপ্লাই করতে পারতে হবে। কিন্তু পরীক্ষার হলে তো এমনি দিবে না। পরীক্ষার হলে ব্যাস দিয়ে দিবে, ব্যাস। তখন ব্যাস মানে কি? তখন এটা হবে এরকম যে 4/3, আর এর জায়গায় হবে 2d, সরি d/2। এটা যেহেতু আর, তুমি বের করছো ব্যাস, এটা হচ্ছে d/2 কিউব। তাইলে এটা হবে এরকম যে 4/3 পাই, ওই যে ডি এর উপরে যদি কিউব থাকে এটা হবে d কিউব, আর 2 এর উপরে কিউব থাকা মানে 8। এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে 4 দুগুণে হবে 8, 3 দুগুণে 6। তাহলে হিসাব মতে এখানে হবে হচ্ছে 1/6 পাই d কিউব। এটার নাম হইল মানে গোলকের আয়তন। একই কথা। এখন তোমার যদি মনে মনে প্রশ্ন থাকে, স্যার আমি তো 4/3 পাই r কিউব পারি, এটা তো দেখি নাই, তা কিন্তু হবে না। তোমাদেরকে কনফিউজ করার জন্য এমন এমসিকিউ হইতে পারে যে নিচের কোনটি গোলকের আয়তনের সূত্র, তখন তোমাকে 4/3 পাই r কিউব দিবেই না, দিবে 1/6 পাই d কিউব। তোমার এটা দেখা চিনতে হবে যে এইটাই 4/3 পাই r কিউব। এই হচ্ছে জাস্ট চিন্তাটা। এখন কথা হচ্ছে, স্যার তাহলে পিয়েরে ভার্নিয়ার কেন স্লাইড ক্যালিপার্স আবিষ্কার করছে? এটা দিয়ে কাজ কি? পিয়েরে ভার্নিয়ার কেন স্লাইড ক্যালিপার্স আবিষ্কার করছে? কারণ হইল, তোমার যখন একটা বস্তু মাপতে হবে, এই যে মাপতে হবে, তো তোমার একটা মেজারমেন্ট আছে না, যে এটা হচ্ছে 0, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, ধর এরকম আছে। তুমি একটা বস্তু মাপতেছো, মাপতে গিয়া দেখলা যে বস্তুটা তোমার এইখান থেকে শুরু হইয়া আল্লাহর অশেষ রহমত মাঝখানে থামছে। তুমি কি দেখলা? যে তোমার এই ঘরগুলা সেন্টিমিটার এককে দেওয়া আছে। ধরো যে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। এখন তোমার যখন সেন্টিমিটার এককে দেওয়া, তুমি একটা সাধারণ স্কেল মনে করো যে তোমার কাছে এরকম একটা স্কেল আছে, তো এই স্কেলটা দিয়ে তুমি মেজার করতেছো। তো এই স্কেলটা দিয়ে মেজার করে যদি তুমি দেখো যে তোমার স্কেলটা বসানোর পরে 2 দাগের মাঝখানে বসছে,
তুমি জীবনে একটা অ্যাকুরেট ভ্যালু দিতে পারবা? এটা কি তোমার পক্ষে সম্ভব? সম্ভব না। মানে কি? মানে হইল, দেখো, 3 আর 4 এর মাঝখানে কত সংখ্যা আছে তুমি হিসাব করতে পারবা? তোমার জীবন শেষ হয়ে যাবে, তুমি পারবা না। 3 আর 4 এর মাঝখানে ইনফিনিট নাম্বার আছে। কেমনে স্যার? এটা কি কত হবে স্যার? 3.23, নাকি এটা হবে 3.0025, না হবে 3.998, না হবে স্যার 3.5068? বলতেও পারছি না, কারণ তুমি এখন কয়েক কোটি নাম্বার লিখতে পারো যেগুলা ইন বিটুইন 3 থেকে 4 এর মধ্যে হবে। এখন তুমি তো একটা বস্তুকে মাপতে গেছো, ও মাপতে গিয়ে দেখলা যে ওর ডিস্টেন্স 3 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটারের মধ্যে হয়, তুমি আর মাপতে পারো না। তখন এই গ্যাপ তুমি ফিল আপ করবা কি দিয়া? তখন লাগবে স্লাইড ক্যালিপার্স। কারণ এই স্লাইড ক্যালিপার্স এই ফ্র্যাকশনটারও বাইর করে দিবে তোমার কাছে, যে এটা আসলে অ্যাকচুয়ালি 3.23, না এটা 3.72, না 3.89, না 3.15। এটা বাইর করে দিবে সে। কেমন করে দিবে? পিয়েরে ভার্নিয়ার এই বুদ্ধিটাই করছে ইতালির বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার। তোমাদের নাম তো মনে আছে? ইতালির বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার এই ঘটনা ঘটাইছে। সে করছে কি, সে বলতে চাইছে কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে গেলে প্রধান স্কেল পাঠ লাগবে, ভার্নিয়ার সমপাতন লাগবে, ভার্নিয়ার ধ্রুবক লাগবে, আর আল্লাহর অশেষ রহমত যান্ত্রিক ত্রুটি লাগবে। এটারে বাদ দিয়ে দিতে হবে, যান্ত্রিক ত্রুটি বাদ দিয়ে দিতে হবে। তার মানে আমি যান্ত্রিক ত্রুটি বাদ দিয়ে দিব। বুঝলাম, যান্ত্রিক ত্রুটি বাদ। যান্ত্রিক ত্রুটি কি স্যার? এটা একটা টেনশন। আচ্ছা ঠিক আছে, এই টেনশন মুক্ত করতে হবে এরকম ভাবে, যখন স্লাইড ক্যালিপার্সের চোয়াল দুইটাকে তুমি একসাথে করবা, তখন সাধারণত উপরে থাকে মূল স্কেল আর নিচে থাকে হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই মূল স্কেলের শূন্য দাগ আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ একদম লম্বালম্বি হওয়ার কথা। চোয়াল দুইটা লাগাইলে স্লাইড ক্যালিপার্সের শূন্য দাগ আর মূল স্কেলের শূন্য দাগ পারপেন্ডিকুলার থাকবে, লম্বালম্বি ভাবে থাকবে। কিন্তু যদি না থাকে, তাইলে একটা যান্ত্রিক ত্রুটি আছে। কেমন আছে? যদি এমন হয় যে মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ আছে, তাইলে মনে রাখবা এই ত্রুটিটা হচ্ছে ধনাত্মক ত্রুটি। আর যদি এমন হয় যে মূল স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের বাম দিকে আছে, তাইলে এটা ঋণাত্মক ত্রুটি। এখন মাথায় রাখতে হবে যে উপরেরটা হচ্ছে মেইন স্কেল, খুব খেয়াল করে, আর নিচেরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। স্যার কেন এটা বাদ দিতে হবে? কারণ এই প্লাস ই মানে এটা মাইনাস, কারণ এখানে প্লাস ভ্যালু বসাইলে এটা মাইনাস হবে। তো এই শূন্য দাগটা অলরেডি ডান দিকে গিয়ে আছে, মানে এমনিতেই সে বেশি ভ্যালু নিয়ে আছে, তাই আমার এটা মাইনাস করতে হবে। এই কারণে মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ থাকলে এটা ত্রুটি ধনাত্মক হবে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে। আর স্ক্রু গজের ক্ষেত্রে ওই রৈখিক স্কেলের শূন্য দাগের উপরে যদি বৃত্তাকার স্কেলের শূন্য দাগ হয়, তাইলে ঋণাত্মক হবে, আর নিচে হলে ধনাত্মক হবে। কারণ স্লাইড ক্যালিপার্স দিয়ে ডাইনে বামে হিসাব হয়, আর স্ক্রু গজ দিয়ে ঘুরাইতে হয়। তো ঘুরাইতে গেলে একটা বৃত্তাকার স্কেল থাকে, সেই বৃত্তাকার স্কেল ব্যবহার করে অঙ্ক করতে হয়। এখন আমি তো এই ব্যাখ্যাগুলো অলরেডি আমার টিউটোরিয়ালে দিয়ে দিছি। তোমরা যারা দেখছো আমার ভিডিও, যেখানে আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে কিভাবে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয় একটা টিউটোরিয়াল দিছি, ওইটা হইলো আমার জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তাব, মানে উপস্থাপন। ওইটার চেয়ে বেশি আমি দিতে পারবো না। ওইখানে যা দেওয়া আছে ওইটা দেখার পরে যদি তোমাদের কারো প্রবলেম থাকে আমারে তোমরা জানাইও, জানাইও। তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের লেখাপড়ার জন্য যা যা করা লাগে, এখন আমি তো আর আর্টস বা কমার্স পড়ি নাই, আমি তো সেটা পারবো না যে কমার্সের স্টুডেন্টের হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, ফিনান্স ম্যানেজমেন্ট পড়াইতে পারবো না। এখন এই মুহূর্তে আমি ওই সকল দক্ষ টিচার নিয়ে এসেও আমি করতে পারছি না। তো আমি এক এক ব্যক্তি ফাহাদ যতটুক পারবো ততটুক করাবো।
আমি তোমাদের বলছি যে বিজিএস পড়াবো আমি, বিজিএস পড়াবো আমি, বিজিএস পড়াই তোমরা জানো, ইসলাম শিক্ষা পড়াই, বাংলা দ্বিতীয় পত্র পড়াই, যতটুকু আমি পারি আমার এই ক্ষুদ্র জ্ঞানে। তো যখন শর্ট সিলেবাস দিবে তখন আমরা একটা একটা করে পড়তে থাকবো ইনশাল্লাহ, এতে চিন্তার কোনো কারণ নেই। এরপরে তোমার এই অধ্যায়ের শেষে একটা আছে না, চূড়ান্ত ত্রুটি আর আপেক্ষিক ত্রুটি, এইটাও কি তোমাদের মধ্যে কারো আছে যে বুঝার বাকি? তা আমার ভিডিও আছে চূড়ান্ত ত্রুটি আর আপেক্ষিক ত্রুটি নিয়ে। আমি এই যে স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজ দিয়ে বস্তুর দৈর্ঘ্য মাপার ব্যাখ্যা এখন দিতে চাই না, কারণ এটা ডুপ্লিকেট হবে আমার কথা বলার। অলরেডি আমি এটার উপরে ব্যাখ্যা দিয়ে দিছি। যদি তোমাদের কখনো প্রয়োজন হয় তাহলে আমি একদিন একটা লাইভ ক্লাস করাবো যে কিভাবে স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজ দিয়ে মাপতে হয়। ডোন্ট ওয়ারি, চিন্তার কারণ নেই। কারণ আজকে জানুয়ারি মাসের 29 তারিখ, ধরো তুমি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বা আজকে থেকে, জানো তোমাদের জীবন আর একটা কথা বলে দেই, জীবনের একটা বৃহৎ ভুল হচ্ছে এই চিন্তা করা যে আমি কালকে থেকে স্টার্ট করব। এই যে কালকে, এটা একটা বিশাল বড় ধরনের ধোঁকা। जो करना है वो अभी करना है, হঠাৎ করে একটা ডায়লগ বলে দিলাম, মানে যা করার দরকার সেটা এখন করতে হবে। তবে সত্য কথা হচ্ছে, ভাবিয়ে করিও কাজ, করিয়া ভাবিও না, এটাও সত্য। তার মানে আজকে চ্যাপ্টার 1-এর যতটুক আমি বলছি, যতটুকু, এইটুকুকে কেন্দ্র করে সামনে আমি আস্তে আস্তে পড়াইতে থাকবো। যেমন তোমাদের ওই উম, উম, আচ্ছা, অলরাইট, আচ্ছা, ওকে। আর আরো একটা কথা বলে দেই, আমি তোমাদের আগেও বলেছি তোমরা এখানে কত কমেন্ট করবা, কি হবে না হবে এটা নিয়ে আমি মোটেও কোনো চিন্তা করছি না। সুতরাং তোমাদের এই কমেন্ট করার কোনো দরকার নাই। যদি তোমার মনে চায় পড়ার জন্য, হ্যাঁ, তবে এখানে কোনো এক্সট্রা ভ্যাগান্ট ইরিলেভেন্ট কমেন্ট করলে আমি তারা ব্লক দিব। খুব সিম্পল হিসাব। কিন্তু তোমরা যারা পড়তে চাও তোমরা দয়া করে মোবাইলে ব্যস্ত না হইয়া আমার পড়ায় ব্যস্ত হইলেই মনে হয় কাজে দিবে। তোমাদের বইয়ের 25, 26, 27 পেজে যেটা আছে ব্যাখ্যা, চূড়ান্ত ত্রুটি আর হচ্ছে ওই তোমার কি বলে এটার আহ, আপেক্ষিক ত্রুটি, এটা তোমরা একটু দয়া করে একটু বোঝার চেষ্টা করো। আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, হ্যাঁ, ভিডিও আপলোড করেছি। এখনো তোমরা যারা 1500 জন যুক্ত আছো, এই 1500 জন প্রমাণ করছো যে তোমাদের আসলে পড়ালেখার প্রতি ভালোবাসা আছে। আমার অন্তর থেকে তোমরা সবাই ভালোবাসা আর আমার দোয়া নিও। কারণ তোমাদের লেখাপড়ার প্রতি আসলে আকর্ষণ না থাকলে তোমরা এখানে থাকতে না, সহজ কথা। তো এখন এই যে মনে করো, যদি আমি বলি যে আপেক্ষিক ত্রুটি, তোমাদের তো নিঃসন্দেহে এটা বোঝার একটা কোনো মানে গ্যাপ নাই, মানে এগুলো তো বোঝো যে আপেক্ষিক ত্রুটি আর হচ্ছে চূড়ান্ত ত্রুটি, এই দুইটা জিনিসের মানে কি? মানে হইল, চূড়ান্ত ত্রুটি, এটার ইংলিশটা বোঝো, এটার ইংলিশ হচ্ছে অ্যাবসোলিউট এরর, অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট এরর। আর এই যে আপেক্ষিক ত্রুটি, এটাকে ইংলিশে বলে রিলেটিভ এরর। আপেক্ষিক ত্রুটি কি আর চূড়ান্ত ত্রুটি কি? তোমাদের একটা কথা বলে দেই, এই চূড়ান্ত ত্রুটিটা হইল তুমি একটা কিছু মাপছো, কিন্তু মাপার মধ্যে একটা তোমার একটা একটা ভ্যালু আছে, যে ভ্যালুটার মধ্যে তুমি একটা ওঠানামা করতে পারো। যেমন মনে করো তুমি একটা কিছু মাপলা, এটার মান হচ্ছে ধরো 5 মিলিমিটার, ধরো মাপছো। এখন তুমি যদি বলো যে এটার দৈর্ঘ্য অ্যারাউন্ড 5 মিলিমিটার প্লাস মাইনাস 3 মিলিমিটার হবে, মানে কি? মানে তুমি যে মাপছো আসলে তোমার মাপাটা কতটুকুর মধ্যে আছে? 5 + 3 করলে হবে 8 মিলিমিটার, আর -3 করলে হবে 2 মিলিমিটার। তার মানে তোমার মানের মাঝখানে 6 মিলিমিটারের গ্যাপ। এখন তোমার যখন এই 3 মিলিমিটারের গ্যাপ, +- 3 মিলিমিটার, এই 3 মিলিমিটার মানে হলো তোমার চূড়ান্ত ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটি কত জানো?
ওইটাই। এই আপেক্ষিক ত্রুটি হচ্ছে তোমার কতটুক গ্যাপ আছে, 3, কতর মধ্যে, 5-এর মধ্যে। তাহলে এটার কত শতাংশ? এটার হইলো 100%। তাহলে এই হিসাব করলে কি হবে? আবার ক্যালকুলেটর কই? ক্যালকুলেটর তো দেখতে পাচ্ছি না। 300 রে 5 দিয়ে ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর লাগবে, সামথিং পার্সেন্টেজ হবে। আমার ক্যালকুলেটর তো পাচ্ছি না খুঁজে। 300 রে ভাগ করলে কত হয় রে? আয় হায় হায়, দুঃখিত, অত্যন্ত দুঃখিত। আচ্ছা, একটা পার্সেন্টেজ হবে, তোমরা হিসাব করো। উম, আহ, না, এটা তো 60% হবে। আমি কি ক্যালকুলেটর খুঁজতেছি বোকার মতন। 60%, আচ্ছা। তো এখন এটা 60%। তো এখন যদি আমি বলতাম যে স্যার, যে আহ, ত্রুটি 3 মিলিমিটার না, ত্রুটি হচ্ছে ধরেন 5 মিলিমিটারের জায়গায় ধরেন +- 0.3 মিলিমিটার হবে, তাইলে তোমার এই রেঞ্জ কতর মধ্যে দাঁড়াবে? হয় দাঁড়াবে হচ্ছে প্লাস প্লাস 0.3, মানে 5.3 মিলিমিটার থেকে ধরো যদি আমি মাইনাস করি, তাহলে এটা হবে 4.7 মিলিমিটার। তার মানে তোমার রেঞ্জ কাছাকাছির মধ্যে আছে। এখন তুমি যদি আপেক্ষিক ত্রুটি হিসাব করতা, ঠিক একই হিসাব করতা, তোমার 5-এর মধ্যে গ্যাপ কত? 0.3। তাহলে আমি যদি এখন এটাকে 100 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 6%। তার মানে হইল কি, তোমার চূড়ান্ত ত্রুটির পরিমাণ যত বেশি হবে, তোমার আপেক্ষিক ত্রুটি তত বেশি। আর তোমার চূড়ান্ত ত্রুটি যত কম, তোমার আপেক্ষিক ত্রুটি তত কম। বুঝলা? এগুলো না বুঝার কিছু নাই। তোমাদের যে মেধা আছে, মাথা আছে, এই মাথাটারে খালি একটু অ্যাপ্লাই করা দরকার। তোমাদের মাথার মধ্যে একটা চিন্তা ঢুকাইতে হবে। কি চিন্তা? যে আল্লাহ আমাদেরকে জীবন দিছে একবারের জন্য, একটাই জীবন, এবং এই জীবনের শেষ আছে। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তার মানে যেহেতু আমি একটা নির্দিষ্ট মৃত্যুর দিকে যাচ্ছি, তাইলে এখন আমার করণীয় কি? করণীয় হচ্ছে আল্লাহ আমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা দিছে, সেটা হচ্ছে আমার সময়। টাইম, টাইম। এই টাইম যে ইউটিলাইজ করবে, সে জীবনে অবশ্যই ভালো কিছু করবে। আর তুমি যদি বলো স্যার কি দরকার এত কষ্ট করার, এত, আরে স্যার রিল্যাক্স, আই অলসো আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট। কিন্তু এটা এই পৃথিবীতে আসলে এইসব বইলে আসলে হবে না। যে পরিশ্রম করার, সে ঠিক ঠিক পরিশ্রম করবে। আর যে আইলসা, জীবনভর আইলসা থাকবে, এবং ওর তকদির তাই হবে। সুতরাং এখানে আমার মোটিভেশন দেওয়ারও কিছু নেই, আমার বলার কিছু নেই। আমি কথাগুলো বলি হচ্ছে আমার পার্সপেক্টিভ থেকে, আমার ব্যক্তিগত চিন্তা থেকে তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি ওই তোমার বইয়ের 26-27 নম্বর পৃষ্ঠায় যা আছে পুরোটাকে এক লাইনে বলেছি। তো তোমার চূড়ান্ত ত্রুটির পরিমাণ যত কম, তোমার আপেক্ষিক ত্রুটিও তত কম। তোমার যখন রেঞ্জ এত বেশি, তোমার এরর 60% এরর। কিন্তু তোমার রেঞ্জ যখন কমে গেল, তোমার এরর মাত্র 6%। সাধারণত এই ত্রুটি যদি 5%-এর নিচে থাকে, আমরা সেটাকে একসেপ্ট করি, এই ভ্যালুটাকে একসেপ্ট করা হয়। কারণ আমার যত দুঃখ আছে, তার মধ্যে একটা বড় দুঃখ হইল যে বাংলাদেশের সব স্কুলগুলোতে ল্যাবরেটরি নাই, ল্যাব নাই। যদি ল্যাব থাকতো, আর যদি ল্যাবের মধ্যে সব ফ্যাসিলিটি থাকতো, এটা প্রচুর টাকা পয়সার ব্যাপার। একটা ল্যাব বানাইতে গেলে অনেক টাকা লাগে, এবং সেই ল্যাব মেনটেন করতে, ওই ল্যাবের দেখাশোনা করতে অন্ততপক্ষে 2 জন লোক লাগবে, যে 24 আওয়ার্স এখানে তদারকি করবে এবং এটার মেনটেনেন্স করবে। সুতরাং এটা একটা আমার বড় দুঃখ। যদি ছাত্রছাত্রীদের বিজ্ঞান হাতে কলমে শেখান যাইতো, তাইলে বিজ্ঞানের মজা যে কি, এটা পাওয়া যাইতো। বিজ্ঞান যে মুখস্থ করার জিনিস না, এটা এহসান মানে কি মেহসুস করা যেত, ফিল করা যেত, অনুভব করা যেত। তার মানে এগুলো হচ্ছে লাস্ট টপিক। তোমরা আজকে থেকে বাসায় অন্তত পক্ষে দিনে 4টা সাবজেক্ট পড়বা, 4টা।
তোমাদের অ্যাসাইনমেন্ট কি? তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা আমাকে দেখানো লাগবে না, তোমরা এক কাজ করবা, আমি যে অ্যাসাইনমেন্ট গুলা দিব এই অ্যাসাইনমেন্ট গুলা তোমরা নিজেরা বাসায় সলভ করবা। আজকের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে 1 নাম্বার, তোমরা আজকে সবাই বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রের একটা গদ্য, হ্যাঁ, আর একটা পদ্য পুরাটা পড়বা, একদম নোট করবা, একটা একটা করে পড়বা। নাম্বার 2, বাংলা দ্বিতীয় পত্র, বুঝছো না? বাংলা দ্বিতীয় পত্র একদম ফার্স্ট থেকে শুরু করবা। বাংলা ভাষার রীতি, বাংলা ভাষার ইতিহাস, ভাষার ইতি, ভাষার ইতিহাস, আমার এটার টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়ালটা খেয়াল করবা। ভাষার ইতি, ভাষার ইতিহাস, ঠিক আছে? 3 নাম্বার অ্যাসাইনমেন্ট হচ্ছে একেবারে বিজিএস, বিজিএস মানে বাংলাদেশ বিশ্ব পরিচয়, বা ও বি, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের একদম মনে করো যে ধরবা তো সারাসারি নেই, 3য় নাম্বার অধ্যায়, 3য় অধ্যায়, এই 3য় অধ্যায়টা এমন পড়া দিবা যেন এটা তোমার আর কোনো প্রবলেম না হয়। আমার এই অধ্যায়ের উপরে 2টা টিউটোরিয়াল আছে, চাইলে দেখতে পারো। অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সমাক্ষরেখা, অক্ষরেখা, নিরক্ষরেখা, হ্যাঁ, মরা কটাল, তেজ কটাল, পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি, কেমনে জোয়ার ভাটা হয়, পৃথিবী কেমনে ঘোরে, আহ্নিক গতি, বার্ষিক গতি, শরৎকাল, শীতকাল, হেমন্তকাল, কিভাবে গ্রীষ্মকাল হয়, এই হিসাব আমি ব্যাখ্যা করছি। আর 4 নাম্বার অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রত্যেক দিন, কোনো দিন মিস নাই, ইংলিশ বাদ দিবা না, ইংলিশ পড়বাই, এটা জীবনে অনেক কাজে দিবে, মাস্ট। ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের যে কোনো এক টপিক, ওয়ান টপিক, ওয়ান আইটেম, ইংলিশ সেকেন্ড পেপারের। আইদার তুমি প্রিপোজিশন পড়ো, ন্যারেশন পড়ো, ভয়েস চেঞ্জ পড়ো, যা ইচ্ছা তোমার, ইংলিশ গ্রামারের যে কোনো একটা পড়বা, পড়বাই। এই হিসাবে তুমি এখন থেকে ডেইলি আগাইবা। হয় বাংলা ফার্স্ট পেপারের একটা পদ্য পড়বা, শেষ করবা, গদ্য পড়বা, শেষ করবা। এটা কি মুখস্থ পড়া না, গদ্য মানে কি পড়ে একটু দেখবা এটার মিনিং কি, সাহিত্যিক কি বোঝাইতে চাইছে এখানে, মিনিংটা কি, কে এখানে ক্যারেক্টার কি, সে ক্যারেক্টার কি বোঝাইতে চাইছে, মূল ভাব কি, গল্পটাতে কি বোঝাইতে চাইছে। শর্ট সিলেবাসের চিন্তা বাদ দাও মাথার থেকে, যেদিন দিবে দিবে, কিন্তু এখন তুমি যেটা পড়বা পড়বাই, কোনো লস নাই। শুভা পড়ো, শুভা, নাহলে 71-এর দিনগুলি যে কোনো একটা। আর কাকতারুয়া তো আছেই, কাকতারুয়া উপন্যাসের ক্ষেত্রে। আর হচ্ছে তোমার ওই যে আরেকটা আছে যেটা ভুলে গেছি নাম, কি জানি, ওইটা আস্তে আস্তে। তাহলে একটা পদ্য একটা গদ্য পড়বা, বাংলা তৃতীয় পত্র প্রতিদিন একটা করে পরিচ্ছেদ পড়বা, একটা, যেটা পড়বো এটা শেষ। দরকার হলে সমাস, দরকার হলে 2 দিনে পড়বা। কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় আছে, কৃত প্রত্যয় পড়তে একটু সময় লাগবে, 2 দিন লাগবে। আর বাকি যেগুলো আছে, পদ প্রকরণ, শব্দের শ্রেণীবিন্যাস, ভাষারীতির পরে ধ্বনিতত্ত্ব, নত্যবিধান, সত্যবিধান, এই যে পয়েন্টগুলো আছে একটা একটা করে পড়বা প্রতিদিন। এই টপিক রাখবাই, হ্যাঁ। এর সাথে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি, বায়োলজি একটা একটা করে ঢোকাবো ডেলি। তাহলে আজকে কি বার? শুক্রবার। কয়টা বাজে? 10টা 10। আগামী রবিবার দিন 9:30টায় তোমাদের সাথে দেখা হবে। আজকে ফিজিক্স পড়ালাম না, আগামী রবিবার দিন কেমিস্ট্রি পড়াবো, 3য় অধ্যায়। গেট সেট রেডি। আল্লাহ হাফেজ।